আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? সবাই একটু কমেন্টে জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে বা মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই সবাই এই ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর সবাই কেমন আছে একটু জানাবো মেহরবানি করে। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যদি মন্দ থাকেন বা অসুস্থ থাকেন সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। একটু দ্রুত জানাইতে হবে প্রিয় ভাই বোন আমার। সবাই সবাই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ স্যার, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। গুড। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। মোহাম্মদ হাসান ভালো আছে আলহামদুলিল্লাহ। গুড। মনিফা খানম মনিকা এটাকে কাউসার আহমেদ শরীফ ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জাহানারা পারভিন আলহামদুলিল্লাহ। মুফতি মাহমুদুল হাসান, মেহেদি হাসান ভাইয়া, ওকে ফাইন। আনোয়ার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দেখেন একটা বিষয় শুনলে আপনারা অবাক হবেন অথবা একটু কষ্ট পাবেন বা আপনাদের একটু মন খারাপ হইতে পারে। আমি যখন কি বলবো অফিসে আসছি আজকে, ক্লাসটা আজকে রেডি ছিল। রেডি বলতে সব ক্লাসই রেডি আছে, কিন্তু তবু আমার নিজের একটা দায়বদ্ধতা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাচে একটু ক্লাসগুলো যেন আরো যদি একটু আপডেট করে দিতে পারি বা আরেকটু যদি তথ্যপূর্ণভাবে দিতে পারি, এই জন্য সব ক্লাস রেডি আছে। তবু আমি এটার মধ্যে একটু মজা করি, আরেকটু তথ্য পূর্ণ করা, আরেকটু ভালো কিছু দেওয়ার সবসময় চেষ্টা করি। তো সেই জন্য যেটা হয়েছে বরাবরের মতো আজকেও আমি যখন অফিসে আসছি তখন আমার স্টাফরা আসে নাই। আমার যারা অফিসার আছে বা স্টাফ আছে তারা আসে নাই। যদিও বলবো আমার আসার কথা সবার পরে, কথার কথা, বা স্যাররা সবার পরে আসে, বা অনেক সময় হয় যে স্যাররা অনেক সময় আগেও আসে। কিন্তু যাই হোক, আমার স্টাফদের আগে আমি আসছি। অফিসে এসে সকাল থেকে ক্লাসটা সাজাচ্ছি, বানাচ্ছি আলহামদুলিল্লাহ। ঘষাবান যায়, ক্লাস রেডি আছে বা সব ক্লাস রেডি আছে সেই 2020 সাল থেকে রেডি। কিন্তু আরো একটু কিভাবে উন্নত করা যায়, সবসময় খালি মাথায় এটাই কাজ করে, আরো কিভাবে ভালো কিছু দেওয়া যায় প্রিয় ভাই বোনদেরকে, আরো কিভাবে উন্নত করা যায়। বা আপনারা হয়তো খেয়াল করছেন, আমার যদি খেয়াল করে থাকেন বা কেউ আমার সাথে আগে যুক্ত থাকেন, দেখবেন যে আগের ক্লাস থেকে আমার এখনকার ক্লাস আলহামদুলিল্লাহ আরো উন্নত হয়েছে বা আরো ভালো হচ্ছে বা হয়েছে। একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আমি যখন অফিসে আসছি তখন অফিসে কেউ আসে নাই। তাহলে রীতিমতো আমাকে একটু কম ঘুমাইতে হয়েছে। রাতে তো এমনি যেতে যেতে 12টা 1টা বেজে যায়। গতকালকে মনে হয় প্রায় অ্যারাউন্ড 1:30টার উপরে বাজছে ঘুমাইতে ঘুমাইতে। তো যায়, আবার সকালবেলা উঠে ফজরের নামাজ পড়া থেকে শুরু করে, তো সব মিলে হচ্ছে ঘুমানোতে একটু ঘাটতি পড়ে। যাই হোক, তো সবার আগে অফিসে এসে মনে করেন যে কি বলবো, ক্লাস সাজাইলাম, ওকে ফাইন, বা ক্লাসটা সুন্দর করলাম। তারপরে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের এখানে কিন্তু বেশ অনেকগুলো ক্লাস হয়েছে, এবং আমি একটা টার্গেট করেছি, যদি আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ভাই 80টা ক্লাস নিব। কয়টা ক্লাস? 80টা ক্লাস। কিন্তু মাঝখানে আমি আবার একটা নিয়োগ করে ফেলছি যে 80টা ক্লাস নিব, এই ধারণা থেকে বেরোয় যেতে হবে। কোনো কারণে আমার ভাই বোনদের জন্য যদি মনে হয় যে আমাকে 90টা ক্লাস নিতে হবে, আমি রাজি। যদি 100টা ক্লাস নিতে হয় তাও আমি রাজি, বা আরো বেশি নিতে হলে রাজি। কিন্তু আমি যেই ভাই বোনদের জন্য এত কষ্ট করে সারা রাতে পরিশ্রম করে, সকালে পরিশ্রম করে, সবার আগে অফিসে এসে ক্লাস সাজায়, তারপর হচ্ছে 80টার জায়গায় নিয়োগ করতেছি, আরো বেশি ক্লাস নিব, অথবা কোথাও কার্পণ্য করতেছি না, শুধু একটা টপিকের উপর 9টা ক্লাস হয়ে গেছে, এবং এই 9টা টপিক থেকেই আপনি জীবনে দেখবেন অনেক পরীক্ষায় কমন পাবেন। আপনার বিসিএস পরীক্ষা বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন, দশম প্রাইমারি, যেখানে যান আপনি দেখবেন এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। তো এত কিছু করার পরে আমাদের ভাই বোনরা হ্যাঁ এখন আচ্ছা, তো যেটা বলছিলাম
যে এত এত পরিশ্রম আসলে যাদের জন্য করা বা যেই ভাই বোনদের জন্য করা, সেই ভাই বোনরা কোনো একটা কথা বলার সময় একটাবার চিন্তাও করেন না যে যেই মানুষ আমাদের জন্য এত কষ্ট করতেছে তাকে এই কথাটা একটু চিন্তা করে বলি অথবা একটু সুন্দর করে বলি। কথা বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের পক্ষ থেকে অনেক সময় অনেক কষ্টদায়ক কথা আসে যেটা সত্যি আমাদের কে ব্যথিত করে। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে দূর, আগামী 10 দিনের মধ্যে 10টা ক্লাস নিয়ে বা 10 দিনের মধ্যে 20টা ক্লাস নিয়ে আপনাদের কোর্স শেষ করে দিব। মানে মাঝে মধ্যে এমন মনে হয় আর কি, আপনাদের অনেকের কষ্টের মানে কথার কারণে বা কথার কষ্টের কারণে অনেক সময় এরকম মনে হয় যে দূর, কোর্সটা শেষ করে দিই। মানে এমনিতে আমার যে ব্যক্তিসত্তা, সেই ব্যক্তিসত্তা থেকে কিন্তু আমার কখনোই আমার মনে হয় না যে তাড়াতাড়ি শেষ করে দিই অথবা এক সপ্তাহের মধ্যে শেষ করে দিই, আমি নতুন ব্যাচ শুরু করে বেশি করে টাকা কামাই। কারণ আমার মনে হচ্ছে যে না, আমি যতটুকু আমার মানে কি বলবো শক্তি সামর্থ্যগুলো আমি ক্লাস দিতেই থাকবো। এই হচ্ছে একটা ব্যাপার আর কি, বা বেশি বেশি ক্লাস দিব, সহজ কথায় বেশি বেশি ক্লাস দিব। কিন্তু আপনাদের অনেক সময় অনেক কথায় কষ্ট পেয়ে যাই। তো আজকে কি বলবো, ওই ফাইলটা এত কষ্ট করে বানাইলাম, ফাইল আর খুঁজে পাচ্ছি না কোনটি, ফাইল যে হয়ে গেল। মানে একই ফাইলের হচ্ছে 3টা কপি করেছিলাম, তো এই জন্য আর বুঝতে পারছিলাম যে আসলে কোনটা ফাইল। আর এখানে তো অনেকগুলো প্রশ্ন, প্রায় 90টার মতো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো শুধু এটুকুই বলবো প্রিয় ভাই বোন আমার, কখনো যদি আমাদের দেখেন, আমরাও তো মানুষ, অ্যান্ড দিস ইজ ভেরি ন্যাচারাল, আমাদের কোনো এরর্স থাকবে, মিস্টেক্স থাকবে, ভুল থাকবে, থাকবেই থাকবে। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মোটামুটি পৃথিবীর সবার মধ্যে ভুল আছে। কথা বুঝছেন না? মানে কম বেশি এর। এই জন্য কখনো কোনো এরর্স দেখলে সেটাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন অথবা সেটাকে কি বলবো হজম করার ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আগে বলেছি আমার সেন্টেন্স কারেকশনের প্রত্যেকটা প্রশ্ন মানে এক একটা প্রশ্ন ইকুয়াল টু এক একটা টপিক না, প্রিয় ভাই বোনেরা, এক একটা প্রশ্ন ইকুয়াল টু এক একটা টপিক না, এক একটা অপশন ইকুয়াল টু এক একটা টপিক। এক একটা অপশন ইকুয়াল টু এক একটা কি ভাইয়া টপিক, এক একটা অপশন ইকুয়াল টু এক একটা টপিক। সেন্টেন্স কারেকশনের মতো গুরুত্বপূর্ণ টপিক না আমি আগে পড়িয়েছি না পরে পড়াতে পারবো। এটা এত গুরুত্বপূর্ণ এবং সুপার গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ব্যাপার। সো যেই আপনাদের জন্য আমি এত কষ্ট করি বা এত কিছু করি, সেই আপনারাই যখন আমাকে কোনো কটু কথা বলেন তখন কিন্তু সত্যি এটা আমার খারাপ লাগে। সো কথা বলার সময় একটু সাবধানে বলবেন যেন একে কষ্ট না পায়। হ্যাঁ, পৃথিবীর যাকে আপনি কষ্ট দিবেন এর একটা শাস্তি আপনি পাবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের কথার কারণে কেউ যেন কখনো কষ্ট না পায়। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এবং অপশন। এতে আমরা দেখতে পাচ্ছি গুড নাইট, হাউ আর ইউ। সো অদ্ভুত ভাবে আমরা আসলে গুড নাইটের অর্থটাই অনেকে জানি না। আজকে আমরা ব্যাখ্যা দিয়ে দিব এবং আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এখানে এই যে গুড নাইট আসলে কখন ব্যবহার করতে হয় সেটা আপনাকে জানতে হবে। আপনি একজনকে বললেন হাউ আর ইউ, তাহলে হাউ আর ইউ কখন বলি আমরা? কাউকে স্বাগত জানানোর সময় অথবা কারোর সাথে দেখা হলে হাউ আর ইউ আমরা কখন বলি? কেমন আছো? কাউকে স্বাগত জানানোর জন্য বা কারোর সাথে দেখা হলে তাকে আমরা জিজ্ঞেস করি হাউ আর ইউ। এবার প্রশ্ন হচ্ছে, হাউ আর ইউর সাথে আপনি গুড নাইট বললেন, হইলো এটা? গুড নাইট কখন বলতে হয় জানেন? এক্স্যাক্টলি, গুড নাইট বলতে হয় বিদায় জানানোর সময়। অথবা গুড নাইট বলতে বিদায় জানানো না, এক্স্যাক্টলি আসলে বিদায় না, বলতে হবে দিনের শেষ কর্ম। হ্যাঁ, দিনের শেষ কর্মের আগে আপনি কাউকে গুড নাইট বলতে পারবেন। অর্থাৎ গুড নাইট বলার পর আর কোনো কাজ করতে পারবে না। খুব মনোযোগ প্লিজ। গুড নাইট আমরা যখন তখন বলি, আমরা সন্ধ্যা 7টায় বলি গুড নাইট দোস্ত, গুড নাইট, কিন্তু সন্ধ্যা 7টায় গুড নাইট আপনি বলতে পারবেন না। খুব মনোযোগ প্লিজ। আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন, আমরা অনেক সময় মনে করি যে সূর্য ডুবলেই গুড নাইট, মানে রাত হলেই কি গুড নাইট, কিন্তু ব্যাপারটা এমন না। সূর্য ডুবলে বা রাত হলেই গুড নাইট না। কেন সূর্য ডুবলে বা রাত হলে গুড নাইট না, এটার কারণ আছে। খুব মনোযোগ প্লিজ। কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা মনে করি যে সূর্য ডুবলে গুড নাইট, কিন্তু সূর্য ডুবলে গুড নাইট না। প্রমাণ কি? আপনি কাস্টমার কেয়ারে কল দেবেন সন্ধ্যা 6টায়, ওনারা আপনাকে কি বলবে জানেন? গুড ইভিনিং স্যার। আপনি রাত 8টায় কল দেবেন কাস্টমার কেয়ারে, বাংলালিংক, রবি বা যে কোনো কাস্টমার কেয়ার, বলবে গুড ইভিনিং স্যার। আপনি ভাবেন কি রে, গুড নাইট বলে না কেন, ওদের অফিসে কি রাত হয় না? আপনি রাত 10টায় ফোন দেবেন, তাও বলবে গুড ইভিনিং স্যার। আপনি রাত 12টায় ফোন দেবেন, তাও বলবে গুড ইভিনিং স্যার। আপনি যদি ভোর 3টায় ফোন দেন কোনো কারণে, ওনারা আপনাকে বলবে গুড ইভিনিং স্যার। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, তাহলে গুড নাইট আমরা কখন ব্যবহার করবো? গুড নাইট আপনি শুধুমাত্র তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনার আজকে সারা দিনের সমস্ত কাজ শেষ, আপনার সামনে কোনো কাজ নাই, শুধু একটা কাজ, ঘুম। আপনার সামনে যখন শুধু একটা কাজ, শুধু কয়টা কাজ বলেন? শুধু একটা কাজ আছে,
সরি কাজ আছে, আর সেই কাজটা হচ্ছে ঘুম। আপনার সামনে যদি যখন শুধু একটা কাজ থাকবে যে ঘুম, দেখেন আমরা গুড নাইট বলার পরে কি করি, মোবাইল টিপি, গুড নাইট বলার পর কি করি, ভাত খাই, গুড নাইট বলার পর কি করি, আবার পড়তে বসি। না, আপনি ভাবেন আবার এইসব করা যাবে না। তাহলে গুড নাইট কখন বলতে হবে, শুধু একটা কাজ আপনার সামনে, সেটা কি ঘুম। এই আপনার ঘুমাতে যাওয়ার আগেই কেবলমাত্র আপনি বলতে পারবেন যে গুড নাইট। বুঝতে পেরেছেন? আপনি ঘুমাতে যাওয়ার একমাত্র আপনার সামনে আর কোনো কাজ নাই, শুধু কি আছে, ঘুম আছে, ছাড়া কোনো কাজ নাই, তখনই আপনি বলতে পারবেন কাউকে গুড নাইট। এবং শুনলে অবাক হবেন, গুড নাইট অর্থ কি? আমরা মনে করি শুভরাত্রি। না, গুড নাইট এর মানে অভ্যন্তরীণ যে অর্থ, সেটা হচ্ছে ভাইয়া আপনার ঘুম ভালো হোক। এখন কি বুঝলেন? এবার বলেন, আপনি গুড নাইট কি বলতে পারবেন সন্ধ্যায়, রাত 8টায় 9টায়? মানে রাত 8টায় 9টায় বলতে গুড নাইট বলার পরে কি কোনো কাজ করতে পারবেন? তাহলে তো যদি আপনি গুড নাইট বলার পর কোনো কাজ করেন, ধরেন গুড নাইট করার পর আপনি কি করলেন, মোবাইল টিপলেন, তাহলে অর্থ হয়ে যাবে আপনার মোবাইল টিপাটা শুভ হোক। আপনি গুড নাইট বলার পর ভাত খাইলেন, তাহলে অর্থ হয়ে যাবে আপনার ভাত খাওয়া শুভ হোক। কিন্তু আমরা গুড নাইট সাধারণত কি অর্থে ব্যবহার করি, যে আপনার রাতটা শুভ হোক, এর মানে আপনার রাতের ঘুমটা ভালো হোক। আপনার রাতের ঘুমটা কি ভালো। তার মানে গুড নাইট কখন বলা যাবে, শুধুমাত্র আপনার সামনে যখন ঘুম থাকবে, আর কোনো কাজ নাই, ঘুমাতে যাবেন, এই মুহূর্তে আপনার সামনে শুধু একটাই কাজ, ঘুম, তখন আপনি কাউকে বলতে পারবেন গুড নাইট। বুঝতে পেরেছেন? এবার বলেন, এই গুড নাইট আজকে প্রথমবার জানলাম যারা, তারা লিখবো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দেখেন আমরা এই ভুলটা জীবনে করছি কিনা করি নাই, সত্যি করে বলেন। আমরা অনেক সময় বলে ফেলতাম 7টা 8টা বাজলে, বা রাত হলে অনেক বন্ধু বান্ধবকে, গুড নাইট বন্ধু, কেমন আছো? আচ্ছা ঠিক আছে বন্ধু, গুড নাইট, তাই না? বলেন রাত হলেই গুড নাইট। আমরা সারা জীবন কি বলতাম, রাত হলেই গুড নাইট। কিন্তু আসলে রাত হলেই গুড নাইট না, রাত হলেই গুড নাইট না, রাত হলেই গুড নাইট না, রাত হলেই কি গুড নাইট না। এবার বুঝতে পেরেছি? যারা প্রথমবার জানলাম তারা লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, বা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এবং গুড নাইট অর্থটা কে কে জানলেন আজকে বলেন? তাহলে আপনার ঘুম ভালো হোক। শুভরাত্রি আক্ষরিক অর্থ শুভরাত্রি, আর ভাবানুবাদ অর্থ হচ্ছে আপনার ঘুমটা কি ভাইয়া ভালো হোক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন অপশন বি তে বলা হচ্ছে আলী টুক এডমিশন ইনটু দ্যাট কলেজ। তো এখানে খেয়াল করে দেখেন, এই যে টুক এডমিশন সাধারণত ব্যবহার করা যায় না। আপনি বলতে পারেন যে আলী গট এডমিশন, আর প্রেজেন্ট টেন্সে গেট এডমিশন, অথবা আপনি চাইলে বলতে পারেন আলী ওয়াজ এডমিটেড, আলী ওয়াজ এডমিটেড, আলী ওয়াজ এডমিটেড। তাহলে আমরা দুইটা এখানে তাহলে ভার্বটা ভুল আছে, বা শব্দ চয়ন জনিত ভুল, আমরা যেটাকে বলি ওয়ার্ড চয়েস। তো এখানে টুক হবে না, হয় আপনি বলবেন আলী গট এডমিশন, প্রেজেন্ট টেন্স হলে বলবেন আলী গেটস এডমিশন, আর অথবা আপনি বলবেন আলী ওয়াজ এডমিটেড ইনটু দ্যাট কলেজ, আলী ওই কলেজে ভর্তি হয়েছিল, আলী ওই কলেজে ভর্তি হয়েছিল, আলী ওই কলেজে ভর্তি হয়েছিল। আর কোনোদিন বলবেন, বলেন আর কোনোদিন বলবেন? হ্যাঁ, সন্ধ্যাবেলায় কাউকে বলবেন গুড নাইট দোস্ত? রাত হলে খালি গুড নাইট মারতাম না আমরা, বলেন? সারা জীবন আমরা রাত হলে কি মারতাম, খালি রাত হলেই গুড নাইট মারতাম। কিন্তু রাত হলে গুড নাইট মারা যাবে না, রাত হলে গুড নাইট মারা যাবে। এবার দেখেন প্রিয় ভাই বোন, বলে দেখেন প্রামাণিকেরা, হি আস্কড মি ওয়্যার ডিড আই গো। দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে, বাক্যের মাঝখানে পড়াইছিলাম 2-3 দিন আগে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকে, কখনোই বাক্যটা ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে মনে আছে প্রিয় ভাই বোন আমার, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে আগে সাবজেক্ট নাই মানে কাটা 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 কাটা, তাহলে কি হবে, আগে সাবজেক্ট হবে আই, তারপরে কি হবে, ভার্ব হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, যেহেতু বাক্যের এই অংশটা পাস্ট টেন্স, তাহলে সাধারণত এই অংশটা পাস্ট টেন্স হবে। বাক্যের একটা অংশ পাস্ট টেন্স হলে সাধারণত পরের অংশটাও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে গো হবে না, তো কি হবে তাহলে, ওয়েন্ট। অপশন সি বুঝতে পারলে কমেন্ট লিখি সি কে। এমন কেউ আছেন অপশন সি নাম্বার বুঝতে পেরেছেন? তো মনে রাখবেন ভাই বোন আমার, আমরা যে জিনিসগুলো আপনাদেরকে পড়াচ্ছি, এগুলো আপনাদের জীবনে পদে পদে কাজে লাগবে ইনশাআল্লাহ। যেখানেই যাবেন দেখবেন কাজে লাগতেছে। বিসিএস পরীক্ষা দেন, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গেট, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং, অথবা আইটিএস, জিমেট, জিআরই, স্যাপ, টুয়েলভ, প্যাটার্নস এন্ড wherever you go in the world, আপনি পৃথিবীর যেখানে যান আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ, তারপর দেখেন ভাই বোন আমার, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে যুক্ত হবে, যুক্ত আছে। আর সত্যের সাথে আর্টিকেল দা হয়, তাও আছে। সত্যের সাথে ভার্বের সাথে স্পিক হয়, তাও আছে। তারপরে এখানে সব ঠিকঠাক আছে, সব কি আছে, ঠিকঠাক আছে। তারপরে আনসার হবে ডি। 81 নাম্বার বুঝতে পারলে কমেন্ট লিখবো 81 কি আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। কারণ আমাদের ভাই বোনরা অনেক কষ্টের টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন, তাই প্রত্যেকে বুঝতে পারলে আমরা সামনে যাবো, নাহলে যাবো না। একটু কমেন্ট লিখতে হবে 81 কি আলহামদুলিল্লাহ, একটু কমেন্টে লিখতে হবে 81 কি আলহামদুলিল্লাহ।
দ্রুত 81 কে আলহামদুলিল্লাহ, 81 কে আলহামদুলিল্লাহ বললে আমরা সামনে যাবো, নাহলে পড়াইতে থাকবো আবার যাবো। রাকিব ইসলাম ফয়সাল, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আসলে দেখেন আপনারা, আপনাদের কি বলবো, আসলে কিছু বলার নেই। তবে আপনারা যদি খেপান তাহলে আপনারা ঠকবেন, এটা হলো বড় কথা আর কি। মানে খেপান বলতে আসলে আপনারা একটু মাঝে মধ্যে একটু সহ্য করে নিন, বুঝছেন? আসলে আমি তো মানুষ, তাই না বলেন? আমার তো ভুল ত্রুটি হইতেই পারে। আমার ভুল ত্রুটি যদি আপনারা বড় করে দেখেন তাহলে তো আমার থেকে কিছু শিখতে পারবেন না। সো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে যত বেশি ক্লাস দেওয়া যায়, বা যত হেল্প আপনাদের করা যায়। একেবারে 80টা বলছি বলে 80টা ক্লাস নেওয়া মাত্রই ক্লাস কোর্স বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা এমন না। 81টা হইলেও ক্লাস নেবো, জানি ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখেন। বললাম তো, একটা হলে বেশি ক্লাস নেবো ইনশাল্লাহ, কথা বুঝছেন না? একটা হলে বেশি ক্লাস নেবো। আমরা তো বলছিলাম যে 70 থেকে 80টা ক্লাস হবে, 70 থেকে কয়টা? 80টা, কমপক্ষে 81টা ক্লাস নিব। আর আপনাদের ব্যবহার যদি ঠিকঠাক থাকে, ভালো থাকে, আচরণ সুন্দর থাকে, বেশি হইতে পারে, 80টা জায়গায় 90টা হয়ে যেতে পারে। সি আরেকবার বলেন, ওকে ফাইন। আপনাদের অনেক ভাই বোন বলছে সি আরেকবার বলেন, ওকে আমরা সি আরেকবার বলবো এখন। হ্যাঁ, সিটা আমরা কি আরেকবার বলবো। দেখেন এই যে WH ওয়ার্ডটা কোথায় আছে প্রিয় ভাই বোন আমার? ওয়ার, ওয়েন, হাউ, ওয়াই, এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। আমরা এটার উপর অলরেডি একটা ক্লাস কিন্তু নিয়েছি, ফ্রি ক্লাস, মনে আছে কি? এমবেডেড কোয়েশ্চেন, এক্স্যাক্টলি। তো WH ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই বাক্যটা ইন্টারোগেটিভ হয় না। দেখেন এই যে WH ওয়ার্ড দেখলে আমরা মনে করি বাক্যটা মনে ইন্টারোগেটিভ হবে। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, ওয়ার ডিড ইউ গো, হোয়াট ডু ইউ লাভ, ওয়েন ডু ইউ কাম, ইউনো। তো ছোটবেলা থেকে পড়ে অভ্যস্ত হয়ে গেছে যে WH ওয়ার্ড থাকলে মনে হয় বাক্যটা ইন্টারোগেটিভ হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, WH ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কখনোই বাক্যটা ইন্টারোগেটিভ হয় না। ইন্টারোগেটিভ হয় না। ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে বাক্যটা কি হবে? অ্যাসার্টিভ। বাক্যের মাঝখানে WH ওয়ার্ড থাকলে বাক্যটা হবে অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ মানেই হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এই যেখানে আগে ভার্ব কেন দিলেন, কাটা আগে ভার্ব কেন দিলেন, কাটা আগে ভার্ব কেন দিলেন, তাহলে কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট এখানে অলরেডি দেওয়া আছে, ধরেন আই, এটা কাটা যাবে, এটা বাদ, আমরা নতুন করে লিখলাম আই। তারপরে গো, এর পাস্ট টেন্স কি হবে? ওয়েন। গো এর পাস্ট টেন্স ওয়েন। কেন পাস্ট টেন্স হবে? কারণ এখানে পাস্ট টেন্স আছে, এই জন্য এখানে পাস্ট টেন্স হবে। কারণ আপনি গতকালকে ভাত খাইছেন, আজকে হাত ধুবেন না গতকালকে? গতকালকে ভাত খেলে আপনি কি আজকে হাত ধুবেন না গতকালকেই? নাহলে তো শক্ত হয়ে যাবে। গতকালকে ভাত খেলে আপনি গতকালকে হাত ধুবেন। সাধারণত কোন একটা কাজ যদি গতকালকে হয়, তার সাথের কাজটা গতকালকেই হয়। মানে কোন একটা কাজ যদি অতীতের হয়, তার সাথের কাজটা অতীতের হয়। বুঝতে পেরেছেন? তো সে যখন জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করার কাজটা ছিল অতীত, ওয়েন্ট যাওয়ার কাজটাও ছিল অতীত। জিয়া সরকার ভাইয়া খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 81+। হ্যাঁ, আপনারা 750 টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন, বা কেউ 1500 টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন হয়তো। তো 80টা ক্লাস, মানে 70 থেকে 80টা বলছিলাম, কিন্তু কমপক্ষে 80টা ক্লাস তো হবেই। তবে বেশি চেষ্টা করবো 81টা ক্লাস নেওয়ার। আর আপনারা যদি ঠিকঠাক থাকেন, আমাকে সহ্য করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আরো বেশি ক্লাস হবে, এটা শুনবেন। নিঃসন্দেহে আমার কিছু ভুল আছে, যেটা আমি নিজেই স্বীকার করি, এবং ভুল থাকবে, এটাও স্বাভাবিক। আর একটা ব্যাপার হচ্ছে, আসলে সবকিছু মিলে ওই আসলে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে আসলে অনেক প্রেশার যায়। এমন ঝামেলা হয়ে গেছে যে আমাদের এখানে আপনার লেস দেন 30 জনের মতো ধরেন এমপ্লয়ি আছে। তো এই এমপ্লয়িগুলোকে ম্যানেজ করা, আসলে তারপর আবার ক্লাস নেওয়া, ক্লাস সাজানো, ক্লাস অ্যারেঞ্জ করা, রুটিন বানানো, এগুলো যে আসলে অনেক প্রেশারের কাজ, বুঝছেন? আপনারা হয়তো খেয়াল করছেন যে আমার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, দেখছেন? এগুলো তো আসলে আপনাদের বোঝানো যাবে না, বা বোঝানো যাবে না বলতে বিষয়টা এমন না, আপনারা বুঝবেন ইনশাল্লাহ, কারণ সবাই আপনার মেচিও, এই হচ্ছে ব্যাপার। তো এইখানে ধরেন 80টা ক্লাস, এই 80টা ক্লাসের মধ্যে যদি আমি 10টা ক্লাস নিতাম, আর বাকি 70টা যদি অন্য স্যার দিয়ে নেওয়াইতে পারতাম, তাহলে কিন্তু আমার একটু প্যারেশানি কমে যেত। কিন্তু অন্য স্যারের ক্লাস তো করবেন না, হয়তো করবেন, যাই হোক, আমি দেখি আপনাদের জন্য টুকটুকি একটা পরির মতো স্যার ম্যানেজ করে দেবো ইংলিশের, ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে ফাইন, ঠিক আছে আপু মনে, টেনশন নাই, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ, রিল্যাক্সে থাকেন। আচ্ছা যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না ভাই? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। গুড নাইট, হাউ আর ইউ? ভুল। গুড নাইট হলো বিদায় জানানোর সময় ব্যবহৃত হয়, বা ঘুমাতে যাওয়ার আগে। হাউ আর ইউ হয় স্বাগত জানানোর সময়। তাহলে গুড ইভিনিং, হাউ আর ইউ। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে গুড ইভিনিং, হাউ আর ইউ।
অথবা আপনি যেটা বলতে পারেন গুড নাইট, সি ইউ টুমরো। তাহলে আজকের মতো গুড নাইট, আগামীকালকে দেখা হবে। আজকের মতো গুড নাইট, আগামীকালকে কি দেখা হবে? আজকের মতো গুড নাইট, আগামীকালকে দেখা হবে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? হ্যাঁ, টুক এডমিশন হয় না, এখানে হচ্ছে গট এডমিশন অথবা হচ্ছে ওয়াজ এডমিটেড হবে। ওকে ফাইন, হি আস্কড মি ওয়্যার ডিড আই গো। ওকে ফাইন, আগে সাবজেক্ট পরে ভার্ব, অ্যাসার্টিভ হবে এবং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে। হায় আফসোস, আমি যদি বুঝাইতে পারতাম যে আমি আপনাদেরকে কতটা ভালোবাসি। যাই হোক, যেদিন বুঝতে পারবেন সেদিন ফিল করবেন, হ্যাঁ, যে আসলে সাইদুল ভাই আপনাদেরকে কতটা ভালোবাসে। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা শুদ্ধ আছে। যাই হোক, এবার দেখেন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং প্রশ্ন। আপনারা একটু সময় দিব, আমরা একটু সময় দিলাম, হ্যাঁ, 20 সেকেন্ড সময় দিলাম। যদি এই প্রশ্ন আনসার করার জন্য 20 সেকেন্ড দরকার নাই, তবুও আমরা আপনাদের ভালোবেসে 20 সেকেন্ড সময় দিই। আপনারা একটু ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি ব্যাখ্যা সহ, হ্যাঁ। আপনারা নিজের একটু ট্রাই করেন, তারপর ভাই ব্যাখ্যা সহ বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু নিজেরা ট্রাই করেন, আমরা 20 সেকেন্ড সময় দিলাম। অনেকেই বলতেছেন স্যার সকিনা স্যারের সাথে কি হয়েছে? কিছুই হয়নি, ঠিক আছে? সকিনা স্যার আছে, টেনশন নেই, 1-2 দিনের মধ্যেই লাইভে ক্লাস নেবেন ইনশাল্লাহ। স্যার আসলে একটু ব্যস্ত আছেন, সম্ভবত স্যারের আইডিতে প্রবলেম হয়েছে। ওকে ফাইন, একটু বলবেন প্লিজ, আপনারা নিজের একটু ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। প্লিজ নিজের একটু ট্রাই করেন, প্লিজ নিজের একটু ট্রাই করেন। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় মানিকেরা, কলেজের টোকা ভাই বোন আমার, এখানে স্পষ্ট বলা আছে লাস্ট নাইট। তাহলে লাস্ট নাইট মানে কি ভাইয়া? গত রাত। আর গত মানে কি ভাইয়া? অতীত। অতীত মানে কি ভাইয়া? অতীত মানে হচ্ছে পাস্ট। অতীত মানে কি ভাইয়া? পাস্ট। আর পাস্ট টেন্সে কি হয়? রেঞ্জ হয় না। তাহলে কি হবে? পাস্ট টেন্সে RAIN জাস্ট একটা ইডি যুক্ত হবে। ইটস রেইন লাস্ট নাইট, গত রাতে বৃষ্টি হয়েছিল। তাহলে এই বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? গত রাতে বৃষ্টি হয়েছিল, গত রাতে। তাহলে এইভাবেই প্রশ্নগুলো বানায়। তারা হচ্ছে দুষ্টু কুকির, আপনাকে দুষ্টু দুষ্টু ফাঁদ দিয়ে আটকে দিবে। তা আপনি অবাক হবেন, আমরা আপনাদেরকে বলেছিলাম কম বেশি কত 2000 ফাঁদ শিখাবো। 2000 কি শিখাবো বলেন? আমাদের এই কোর্সে 2000 ফাঁদ শিখাই দিব, যে ফাঁদগুলো দিয়ে পরীক্ষা স্যাররা প্রশ্ন বানাইছে। এখনো পর্যন্ত 82টা প্রশ্ন আমরা শুধু সেন্টেন্স ক্রিয়েশন পড়লাম। যদি 4টা করে অপশন হয়, এখানে আপনি 304 দুগুণে 8, 320, 28, 328টা ফাঁদ শিখলেন শুধু সেন্টেন্স ক্রিয়েশন থেকে। বুঝেন নাই? শুধু একটা টপিক থেকে শিখলেন কয়টা? 328টা ফাঁদ। শেষ হয় নাই তো, আরো আছে, আরো আছে। তার মানে সেন্টেন্স ক্রিয়েশন থেকে আপনি অ্যারাউন্ড 400 ফাঁদ শিখবেন। কয়শো? 400 ফাঁদ শিখবেন। আর বাকি 1600, তাহলে একটা টপিক থেকে যদি 400 ফাঁদ শিখেন, তাহলে আমরা টপিক পড়াবো কয়টা? মানে কি করে ক্লাস করে নিবো? ধরেন 80 টাকা যদি ক্লাস নেই, আপনি চিন্তা করেন তো। বুঝেন নাই? 2000 এর বেশি শিখবেন ইনশাল্লাহ। ওকে ফাইন, যাই হোক, এটা ভুল, এটা হচ্ছে আমরা কারেকশন করে দিলাম। এটা যেহেতু এখানে স্পষ্ট বলা আছে লাস্ট নাইট, তাহলে অতীত। অতীত মানে পাস্ট টেন্স। অতীত মানে কি ভাইয়া? পাস্ট টেন্স। এই হচ্ছে ব্যাপার। তারপর দেখেন দা এক্সামিনার স মাই পেপার। দেখেন স মানে হচ্ছে দেখা। স মানে কি প্রিয় ভাই বোন আমার? দেখা। এই বাক্য শতভাগ শুদ্ধ, কিন্তু কনটেক্সট অনুযায়ী শুদ্ধ না। ওই এই বাক্য শতভাগ শুদ্ধ আছে, এমনি শুদ্ধ। দা এক্সামিনার স মাই পেপার, এক্সামিনার আমার খাতা দেখেন, কিন্তু এই দেখা তো সেই দেখা নয় রে প্রিয় ভাই বোন আমার। এই দেখা মানে হচ্ছে জাস্ট দেখা। আমি কলমটা দেখলাম, শেষ। আমি রিমোটটা দেখলাম, শেষ। আমি চশমাটা দেখলাম, শেষ। এটা হচ্ছে নর্মাল দেখা। আমি তোমাকে দেখলাম, শেষ। তো পরীক্ষার এই যে এক্সামিনার কি বলেন? এক্সামিনার মানে হচ্ছে পরীক্ষক, যিনি পরীক্ষা নেয়। আপনার একটু বুদ্ধি খাটান্ত প্রিয় মানে ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, যারা পরীক্ষক, যারা পরীক্ষা নেয় বা শিক্ষক, তারা কি এই যে পেপার অথবা খাতা কি দেখে? জাস্ট এভাবে দেখে যে আমি দেখলাম, এটা কলমটা দেখলাম, এটা দেখলাম, অথবা ধরেন কথা মোবাইলটা দেখলাম, আপনাকে দেখলাম, এভাবে দেখে না তো। তারা কি করে? পর্যবেক্ষণ করে এবং মূল্যায়ন করে। তারা খাতাটা কি করে? পর্যবেক্ষণ করে এবং সেটা মূল্যায়ন করে বা মার্কস দেয়। তাহলে এই দেখা সেই দেখা না, মানে আপনি এখানে এই সি বা স ভাবটা ব্যবহার করতে পারবেন না। এটার জন্য আলাদা একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে লুক ওভার। লুক ওভার মানে হচ্ছে ভাইয়া পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ করা, মূল্যায়ন করা, মূল্যায়ন করা, মূল্যায়ন করা। তাহলে টিচাররা কি শুধু দেখে না তো? শুধু দেখে না। আমি যেমন আপনাকে দেখলাম রাস্তায়, বান্দর দেখলাম, লালপুরি দেখলাম, নীলপুরি দেখলাম, এভাবে দেখে না তো, পর্যবেক্ষণ করে। কথা বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। সো এক্সামিনাররা খাতাটা কি শুধু দেখে না, এটা দেখা শুধু দেখলে ঠিক আছে শুদ্ধ, কিন্তু এক্সামিনার যেহেতু বলছে, তাহলে এক্সামিনার খাতা শুধু দেখে না, তিনি খাতাটা দেখে বা পর্যবেক্ষণ করে, তারপর আবার মূল্যায়ন করে। এই জন্য লুক ওভার হবে। আর যেখানে স আছে পাস্ট টেন্স, যেহেতু এখানে স হচ্ছে পাস্ট টেন্স, যেহেতু স পাস্ট টেন্স, তাহলে এই ভার্বটাও পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে লুকড ওভার হবে। অপশন বি বুঝতে পারলে লিখেন বি কে। আমার কেউ আছেন স্যার? অপশন বি বুঝতে পেরেছি।
হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনাদের জন্য কি লাগবে সেটা বুঝতে পেরেছি, আপনারা হয়তো বুঝতেছেন না। আপনারা কি খেয়াল করছেন আমাদের বিদ্যাবাড়ির যে ওনার মুকুল স্যার, আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যার, হ্যাঁ আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যার, স্যার কিন্তু ক্লাস নেন না। কেন? একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আসলে অনেক প্রেশার যায়। তো আপনারা হয়তো ভাবেনি না যে আমি আসলে এতগুলো এমপ্লয়িকে ম্যানেজ করে এত কিছু মেনটেন করে তারপর আবার আপনাদের ক্লাস নিচ্ছি, এখনো পর্যন্ত নিচ্ছি, তাই না? এটা আপনাদের মানে মাথায় কাজ করে না। 5 মিনিট দেরি হলে আপনাদের মানে কি বলবো, আপনারা অস্থির হয়ে যান। 5 মিনিট দেরি কেন হইলো স্যার? টাকা দিয়ে উঠতেছি না করছে, অথচ বুঝতেছেন না যে এত কিছু ম্যানেজ করার পর এই মানে ক্লাস দেওয়াটা মানে রীতিমতো যুদ্ধের সমান। যুদ্ধ করে নিজের সাথে ক্লাসে আসতে হয়। তাও কিন্তু ক্লাসে ফাঁকিবাজি করি না আল্লাহর রহমতে। প্রত্যেকটা সময় কিন্তু আপনার আমাকে রিকোয়েস্ট করেন স্যার ক্লাসটা বন্ধ করে দেন প্লিজ। বুঝেন নাই? ক্লাসে এসে কি কখনো দেখছেন ফাঁকিবাজি তাড়াহুড়া? না তো, বরং আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন স্যার প্লিজ স্যার শেষ করেন। মানে বেশিরভাগ ক্লাসে এমন হয়েছে আপনারা রিকোয়েস্ট করছেন আমাকে স্যার শেষ করেন প্লিজ। আমি কিন্তু আমার খালি পড়াইতেছি, ভাবি না যে ওদিক দিয়ে আমার কোম্পানির কি হচ্ছে, আমার প্রতিষ্ঠান কোন দিকে যাচ্ছে। না, ক্লাসে আসছে মানে আমার প্রায়োরিটি হচ্ছে না। আপনারা কথা বুঝছেন না, এই জিনিসগুলো বুঝতেছেন না। তো যাই হোক, অসুবিধা নেই, ভালো একটা লাল টুকটুকে আমি টিচার ম্যানেজ করতেছি, অলরেডি ম্যানেজ হয়েছে। আপনারা যেভাবে চান সেভাবে হবে, টেনশন নাই। ওকে ফাইন। এবার দেখেন একটু ভাই বোন আমার, তাহলে এটা কয়কার কা টয়কারটা, এটা কয়কার কা টয়কারটা। এবার দেখেন আই ফিল সাম ব্যাটার। দেখেন আমি তো চাইলে এগুলো শর্টকাটে সমাধান করতে পারি, 1 মিনিটে একটা প্রশ্ন সলভ করে ফেলতে পারি বা 10 সেকেন্ডে, কিন্তু আমি জাস্ট ব্যাখ্যাগুলো এমনভাবে দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা রিয়েল ফিলিংস একটা পান, মানে রিয়েল ভাবে পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে দেখেন আই ফিল সাম ব্যাটার, এই ব্যাটার হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, ব্যাটার হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভের আগে আপনি এই সাম শব্দটা ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি কি বলতে পারবেন আমি কিছু ভালো? আপনি দেখেন এটা বাক্যের বাংলাটা কি দাঁড়াচ্ছে, দেখেন এই বাক্যের বাংলা দাঁড়াচ্ছে আমি সাম মানে কিছু, আর বেটার মানে ভালো। এবার দেখেন এমন কোনো বাংলা বাক্য আপনি জীবনে বলছেন, খুব খেয়াল করবেন, মনোযোগ, যেটা বাংলায় হয় না সেটা ইংরেজিতেও হয় না। কি? আমি আবার বলছি, যেটা বাংলায় হয় না, বাংলায় যেটা বেমানান সেটা ইংরেজিতেও বেমানান। আমরা কি কখনো বলি আমি কিছু ভালো? না তো, আমরা কি বলি আমি কিছুটা ভালো, বলি না? আমরা কি বলি আমি কিছু ভালো, নাকি বলি আমরা কিছুটা ভালো? বলেন তো আমরা কি বলি, দ্রুত বলেন। আমি কিছু ভালো, আমরা এটা বলি নাকি বলি আমি কিছুটা ভালো? আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো, আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ মনে হচ্ছে। বলেন আমরা কি বলি, এখন কিছু ভালো নাকি কিছুটা ভালো? দ্রুত বলেন। একটু দ্রুত বলেন, একটু দ্রুত বলেন একটু ভাই বোন আমার, একটু দ্রুত বলেন। আরে ঘরের বউরে চালাইতে যান বের হয়ে যায় মানুষের। বউ কয়টা থাকে মানুষের? একটা। আর এখানে 30টা মানুষ, এর মধ্যে মেয়ে আছে মনে করেন যে 10টা। এই 10টা মেয়ের চালাইতে গিয়ে যান বের হয়ে যায়। মানে আমাদের কলিং অফিসারে যে আমাদের আপুরা থাকেন, মেয়ে মানুষ তো বুঝেনি, ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু 1-2টা মেয়ে একসাথে থাকতেই কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে 10টা মেয়ে এখানে কাজ করতেছে কলিং সেন্টারে। হ্যাঁ, 10-15 জনের মতো মেয়ে আছে। তো আসলে এদেরকে ম্যানেজ করা খুবই টাফ, বুঝছেন? খুবই টাফ, খুবই টাফ। এক্স্যাক্টলি, দেখছেন আমাদের সবাই বলে কিন্তু ট্যালেন্ট। দেখেন সবাই বলছে স্যার কিছুটা, আমরা কি বলি কিছুটা, তার মানে কিছু হবে না, কি হবে কিছুটা। কিছুটা ইংলিশ কি আমরা কিন্তু পড়াইছিলাম, কিছুটা ইংলিশ হচ্ছে সামওয়াট। কিছুটা ইংলিশ হচ্ছে কি ভাই বরাবর? সামওয়াট। তাহলে কিছুটা ইংরেজি কি? সামওয়াট। তাহলে আপনি কি বলতে পারবেন? আই এম সামওয়াট বেটার, ইউ শুড সে আই এম সামওয়াট বেটার টুডে, আই এম সামওয়াট বেটার, আমি কিছুটা ভালো। অথবা আপনি বলতে পারেন এ লিটল, অথবা এ বিট বেটার, এ বিট বেটার, অথবা এ লিটল বেটার, এভাবে বলতে পারেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, কিছুটা ভালো, কিছুটা ভালো, কিছুটা ভালো না ভাই। আপনারা আসলে দেখেন আমি জীবনে বেশ অনেক অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছে, বুঝছেন না? তো আমি যেটা মানে ফিল করতেছি যে আসলে বাঙালি যেমনে চায় অমনে দিলেই ভালো। মানে আপনাদের যেমনে দরকার অমনে দিব, টেনশন নেই, ঠিক আছে? এরপর দেখেন কি অনেক ভাই বোন, তাহলে এটাও যদি ভুল হয়, এটাও যদি ভুল হয়, এটাও যদি ভুল হয়, তাহলে শুদ্ধ কোনটা বলেন দেখি, বলেন বলেন কোনটা হবে, কোনটা হবে বলেন ভাইয়া। আমরা প্রত্যেকটা বিষয়ের 10 জন করে শিক্ষক নিব। কয়জন? 10 জন। 10 জন বলতে আমাদের টোটাল ফ্যাকাল্টি হচ্ছে ধরেন 70 জন, 70 জন।
বাংলা 10 জন, ইংলিশে 10 জন, ম্যাথের 10 জন, বাংলাদেশ বিষয়ে 10 জন, আন্তর্জাতিক বিষয়ে 10 জন, সায়েন্সের 10 জন, ভূগোলে 10 জন, এভাবে আমাদের 70 জনের একটা বিশাল ফ্যাকাল্টি। তো আপনাদের মধ্য থেকে এমন কেউ যদি থাকেন যে স্যার আমি ইংলিশ ক্লাস নিতে চাই, আপনি আসবেন, আমরা আপনাকে স্বাগত জানাই। আপনার যদি যোগ্যতা থাকে আমরা আপনাকে সুযোগ দিব, ঠিক আছে? যোগাযোগ করবেন আমার সাথে, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় স্যার আমি ভালো ম্যাথ পড়াইতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি আসবেন, আমরা আপনাকে সুযোগ দিব। স্যার আমি ভালো জিকে পড়াইতে পারবো, আপনি আসবেন, আমরা আপনাকে সুযোগ দিব। স্যার আমি বাংলাদেশ বিষয়ে বলি ভালো, কোনো সমস্যা নেই। স্যার আমি আন্তর্জাতিকে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে ভালো, স্যার আমি সায়েন্সে ভালো, অথবা স্যার আমি বাংলা ভালো পড়াইতে পারি, কোনো সমস্যা নেই, আসবেন। আপনারা যে কোনো বিষয়ে দক্ষ হন, আমরা আপনাদেরকে সুযোগ দিব ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এমন যদি কেউ থাকেন, হ্যাঁ, তাহলে আমার অফিসের আশেপাশে আপনারা থাকবেন, এখানে থেকে আপনারা ক্লাস কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের বিশাল ফ্যাকাল্টি থাকবে, বুঝতে পেরেছেন? কমপক্ষে 70 জন শিক্ষক থাকবে আমাদের ইনশাআল্লাহ। ওকে ফরহাদউদ্দিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন, আসলে এটা এ ভুল, বি ভুল, সি ভুল, মজার উপর হচ্ছে ডিও ভুল। কেন? কারণ ইন দা কমিটি হয় না, ইন দা কমিটি হয় না, ইন দা কমিটি ভুল। তাহলে বলা হচ্ছে সে এই কমিটির সদস্য অথবা সদস্য না। তাহলে কমিটির সদস্য বোঝাতে আসলে অন দা কমিটি ব্যবহৃত হয়। অন দা কমিটি, অন দা কমিটি মানে হচ্ছে কমিটির সদস্য। আর যেহেতু বলা হচ্ছে ইজ নট, তার মানে কি সে কমিটিতে নাই, মানে সে কমিটির সদস্য, সে কমিটিতে নেই। তাহলে বাক্যের অর্থ হবে সে কমিটিতে নেই, সে কমিটিতে নেই। তাহলে হি ইজ অন দা কমিটি মানে সে কমিটিতে আছে বা সে কমিটির সদস্য, আর হি ইজ নট যেহেতু আছে তার মানে সে কমিটিতে নেই বা সে কমিটির সদস্য নয়। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, মঞ্জুর ভাইয়া আপনি অনেকদিন ধরে বলতেছেন, মঞ্জুর ভাইয়া আপনি অবশ্যই আসেন। আমি তো আপনাকে অনেকবার বলছি, আর কয়বার বলবো বলেন? প্লিজ আপনি আসেন, হ্যাঁ, আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনি আসেন, সাভারে আসেন, ক্লাস নিয়ে শুরু করে দেন, কোনো সমস্যা নেই, আমরা তো দিতে রেডি আছি, সমস্যা নেই। তারপর খেয়াল করতেছেন প্রিয় অনেক বোন আমার, প্রিয়মানিকেরা, আমরা আরেকটু ব্যাখ্যা, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে নান। এখানে আসলে কোনোটাই উত্তর না, হ্যাঁ, সবগুলোই ভুল। আমি ইচ্ছা করে ভুল করছি যাতে আপনাদের বেশি শিখাইতে পারি। বুঝবেন না তো, ভালোবাসা বুঝবেন না, বুঝবেন যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবেন। আপনাদেরকে ভালোবেসে বেশি শেখানোর জন্য 4টা অপশন ভুল বানাইছি, মানে আরেকটা শুদ্ধ ছিল, ওইটারও ভুল বানাই দিছি যেন বেশি শিখাইতে পারি। ভালোবাসা বুঝে না রে পাবলিক। ওকে, এটা তো আমরা বললামই, টেন্সে ভুল। এক্সামিনার এখানে লুকড ওভার হবে, ওকে ফাইন। এটা হবে আই ফিল সামহোয়াট বেটার, ইউ নো, সরি, আপনি বলতে পারেন এখানে আই ফিল সামহোয়াট বেটার, আর হচ্ছে অথবা আই ফিল আ বিট বেটার। আর হি ইজ নট ইন দ্য কমিটি হয় না, আসলে শব্দটা হি ইজ নট অন দ্য কমিটি। এটার আরেকটু ব্যাখ্যা দিচ্ছি আমরা। ইন দ্য কমিটি বললে মনে হয় যে আপনি কমিটির ভিতরের অংশ বা কাঠামোর মধ্যে আছেন, মানে যদি এরকম বলা হয় যে ইন দ্য কমিটি, এর মানে এরকম বোঝায় ইন মানে কিন্তু আসলে ভিতরে। তার মানে আপনি একেবারে কমিটির, মানে কি বলবো, যারা কমিটির যেই কি বলা যেতে পারে, কমিটির একটু সহজ করে যদি বলি, কমিটির যে হচ্ছে উদ্ভাবক বা যে কমিটিটা তৈরি করেছে, এরকম কিছু মিন করে। এই হচ্ছে ব্যাপার। সাধারণত ইন দ্য কমিটি হয় না, হ্যাঁ, কিন্তু সাধারণভাবে আমরা যখন বলি কোনো কমিটির সদস্য, হ্যাঁ, কোনো কমিটির সদস্য, তার মানে হবে অন দ্য কমিটি। আর ইন দ্য বললে বুঝছেন তো বিষয়টা কি বোঝায়, যে আপনি কমিটির মেইন হেড, আপনি কমিটি বানাইছেন বা কমিটির মূল অংশে আপনি আছেন, বা কমিটির ধরেন সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, মনে হয় যে আপনি সভাপতি সেক্রেটারি, আপনি মেম্বার না, আপনি খুব মূল জায়গায় আছেন, এরকম কিছু মিন করে আর কি। তো সাধারণত এই জন্য আমরা ইন দ্য ব্যবহার করি না, আমরা কমিটির সদস্য বুঝাতে অন দ্য কমিটি ব্যবহার করি। এই হচ্ছে, হ্যাঁ, অন দ্য কমিটি মানে আপনি সেই কমিটির কি সদস্য। ইন দ্য কমিটি ব্যবহার করলেও অনেক সময় বোঝা যায়, তবে এটি প্রমিত বা স্বাভাবিক শোনা, মানে এরকম একটু কম আর কি, এটা কম ব্যবহার হয়। তাহলে আই এম নট অন দ্য কমিটি মানে আমি কমিটিতে নেই, আই এম নট অন দ্য কমিটি মানে আমি কমিটিতে কি নেই। আমার কথা কি বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার, অনেকেরা? স্যার আপনারা ভালো হবে, দেখেন আপনাদেরকে আমি একটা বিষয়, আমার সাথে রাগ করবেন না, আমি আসলে আজকে একটু কষ্ট পেয়েছি তো এই জন্য বলতেছি। স্যার আপনারা ভালো পাবেন, কি পাবেন? ভালো স্যার পাবেন, স্যার ভালো পাবেন, কিন্তু আদর করে এমন স্যার পাবেন না, শুধু এটা মনে রেখে বুঝেন নাই। স্যার ভালো পাবেন, অনেক ভালো পড়ায়, কিন্তু আপনাদেরকে আদর করার মতো স্যার পাবেন না, এটা জীবন থেকে হারাবেন, বুঝেন নাই। একটা হচ্ছে শুধু পড়ানো, একটা হচ্ছে ভালো দেশে পড়ানো।
আপনাদেরকে আদর করার মতো, যত্ন করার মতো এই ছাড়ার পাবেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার কলিযুক্ত মানিকেরা, এখানে রয়েছে ভাইয়া হি গেভ মি গুড বাই। দেখেন এই গিফট শব্দটা সাধারণত ব্যবহৃত হয় কোনো কাউন্টেবল জিনিসের সাথে। হি গিভ মি এ গিফট, হি গিভ মি এ গিফট, অথবা হি গিভ মি এ বুক, হি গিভ মি এ পেন। সো গিফট শব্দটা ব্যবহৃত হয় সাধারণত কাউন্টেবল নাউনের সাথে, অথবা আমরা কি বলতে পারি দৃশ্যমান কোনো নাউনের ক্ষেত্রে। হি গিভ মি এ বুক, হি গিভ মি সাম মানি, সামথিং এলস, এরকম কিছু একটা, পেন টেন খাতা টাতা কলম কিছু হইতে পারে। কিন্তু গুড বাই, এই গুড বাইটা কি আসলে দেখা যায়? এটা তো অদৃশ্য প্রিয় ভাই বোন, গুড বাই কি দেখা যায়? এটা তো অদৃশ্য, তাই না বলেন? তো বাহ্যিক কোনো কিছু দেওয়ার জন্য গিফট শব্দটা বা টেক শব্দটা ব্যবহৃত হয়। গুড বাই বিদায় জানানো, বিদায়টা তো আর দেখা যায় না। তো এটা আসলে টোল্ড হবে না, বিদায় কাউকে মানুষ উইশ করে না, উইশ করে গুড মর্নিং। মনে রাখবেন, উইশ করে কি ভাইয়া? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মানুষ কি করে ভাইয়া? উইশ করে। তাহলে গুড মর্নিং এর সাথে কি হবে? উইশ হবে, ঠিক আছে? আর বিদায় খুব খেয়াল করেন, এগুলো লিখে রাখেন, কাজে লাগবে সারা জীবনের সময়। গুড বাই, হ্যাঁ, গুড বি ওয়াই, গুড বাই মানে হচ্ছে বিদায়। আর বিদায় জানালে সেক্ষেত্রে শব্দটা হয় বিড। বিড মানে কাউকে বিদায় জানানো, কেন কাউকে উইশ করা মানে হচ্ছে গুড মর্নিং, বা গুড মর্নিং মানে উইশ করা। আর গুড বাই মানে বিদায় জানানো, বিদায় জানানো মানে বিড। আর বিডের পাস্ট টেন্স হচ্ছে ভাইয়া ব্যাড, বি এ ডি, বি এ ডি। তাহলে বি এ ডি নাই কাটা, বি এ ডি নাই কাটা, বি এ ডি নাই কাটা, একটা অপশন বি এ ডি আছে, হবে বি। 83 ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 83 কে আলহামদুলিল্লাহ, 83 কে আলহামদুলিল্লাহ, 83 কে আলহামদুলিল্লাহ, সবাই 83 কে আলহামদুলিল্লাহ, 83 কে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গুড। 83 কে আলহামদুলিল্লাহ, 83 কে আলহামদুলিল্লাহ, 83 কে আলহামদুলিল্লাহ, 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 সবার 83 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, ফাইন, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। বিশ্বাস করেন, আমি কি বলবো, মানে আমি জানি না আল্লাহর কসম বললে বিশ্বাস করবেন না কি বললে বিশ্বাস করবেন, সত্যি বলছি আমি আপনাদেরকে ভালোবাসি। টাকার যে ব্যাপারটা, এটা অনেক আগে বলে গেছে, সত্যি বলছি। টাকার যে ব্যাপারটা, মানে আপনাদের সাথে আমাদের যে আমার যে একটা মানিটারি রিলেশন, মানে অর্থ সম্পর্ক, যে মানে অর্থ সংক্রান্ত যে সম্পর্ক, এটা আমি ভুলে গেছি অনেক আগে। এখন আর অর্থের ব্যাপারটা আমার মাথায় কাজ করে। এখন খালি মনে হয় আমি আপনাদের ভালোবাসি, ভালো কিছু দিতে হবে, আপনাদের দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর উপর ভরসা করে বলছি, এই জমিনের উপর দাঁড়ায় সত্যি বলছি। টাকার ব্যাপারটা খুব বেশি আমার মাথায় কাজ করে না, মনেই নেই আমার। মানে আপনাদের কাছে টাকা নিচ্ছি, টাকার বিনিময়ে সার্ভিস, এটা মনে মাথায় কাজ করতেছে না। আমার মনে হচ্ছে আমি আপনাদের ভালোবাসি সার্ভিস দিচ্ছি, টাকার জন্য না। মানে টাকার একটা ব্যাপার তো আছেই, এটা তো প্রথম ব্যাপার। কিন্তু তারপরে কেন যেন মনে হয় আমি আপনাদেরকে ভালোবাসি, এটা মনে হয় আর কি আমার কাছে। বেড হলো বিড, হ্যাঁ, বিড মানে বিদায় জানানো বা শুভকামনা জানানো, এটার পাস্ট টেন্স হবে বেড। এটা একটা আইডোমেটিক এক্সপ্রেশন, অর্থাৎ সাবলীল ইংরেজিতে এটি ব্যবহৃত হয়। হি ব্যাড মি গুড বাই, সে আমাকে বিদায় জানালো। সে আমাকে কি জানালো প্রিয় ভাই বোন আমার? বিদায় জানালো। সে আমাকে বিদায় জানালো, সে আমাকে কি জানালো? বিদায় জানালো। এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার 84, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। এইখানে দেখেন, মানে কি বলবো, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমার একটা করে চুমা দেওয়া দরকার আপনাদের। আই এম রিয়েলি সরি ফর দিস স্ল্যাং। মানে প্রত্যেকটা প্রশ্ন এত অ্যামেজিং, সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রশ্ন এত অ্যামেজিং, এত অ্যামেজিং, মানে অদ্ভুত। দেখেন আমি দেখাই, খেয়াল করে দেখেন, এই যে নোসোনার দিয়ে দেখেন কয়টা ফাঁদ পাতে, দেখেন ফাঁদ পাতান, ফাঁদগুলো ফাঁস করে দিব। ফাঁদ আমি আগে বলেছি, ফাঁদ ফাঁস করে দিব। ফাঁদ কি করে দিব? ফাঁস করে দিব। ফাঁদ ফাঁস করে কি দিব? ফাঁদগুলো ফাঁস করে দিব। আপনারা আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি আপনাদেরকে ভালোবেসেই যাবো ইনশাআল্লাহ। এবার দেখেন 1 নম্বর যে ফাঁদ, সেটা হচ্ছে ভাইয়া নো সোনার থাকলে আসলে কি কি ঘটে, নো সোনারের সাথে আসলে কি কি ঘটে, নো সোনারের সাথে আসলে কি কি ঘটে।
এক নম্বর যে ফাদ নো সোনার সাথে নো সোনার এর সাথে হেড হবে, কি হবে? হেড হবে। কিন্তু অনেক সময় এই হেডটা থাকে না, হেড থাকে না, আমি লিখে দিচ্ছি স্পষ্ট করে, হ্যাঁ হেড থাকে না, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ হেড থাকে, দেখবেন যা বলতেছি হুবহু মিলে যাবে, যা বলতেছি হুবহু মিলে যাবে ইনশাআল্লাহ, যা বলতেছি হুবহু মিলে যাবে ইনশাআল্লাহ, শুধু খেয়াল করেন, হ্যাঁ মানিকেরা করে দেখতে হবে। এবং 2 নম্বর হচ্ছে ভাইয়া নো সোনারের সাথে আরেকটা জিনিস হয়, নো সোনারের সাথে নো সোনার হেডের সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ডট 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 দেন। কিন্তু পরীক্ষায় এই দেন না থাকে, দেন থাকে, THEN থাকে, THEN থাকে। এই দেন মানে হচ্ছে তারপর, এটা তো হবে না, এটা ভুল, যাই হোক। তারপর দেখেন অনেক সময় এই যে নো সোনার হেড, এই নো সোনার হেডের কিন্তু হেড একবারই থাকার কথা, কিন্তু অনেক সময় হেড দুইবার থাকে, ডট 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 ডট, এখানে দুইবার হেড থাকে, দুইবার কি থাকে? হেড থাকে, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ দুইবার হেড থাকে। অর্থাৎ নো সোনার হেড, এই নো সোনার হেড তো হয়ে গেল, এরপরে আর কোনো হেড হবে না, কিন্তু আবার হেড থাকে। তারপরে অনেক সময় হচ্ছে ভাইয়া নো সোনার হেডে টেন্সে ভুল থাকে, টেন্সগত ভুল, টেন্সে কি থাকে? ভুল থাকে। সেটা কি ভুল? সেটা হচ্ছে ধরেন এই যে নো সোনার হেড এটার পরে এখানে কি হওয়ার কথা? ভিতরি হওয়ার কথা, কোনো সময় এখানে ভিতরি থাকে না। আর নো সোনার হেডের পরে যে অংশটা সেটা পাস্ট টেন্স হওয়ার কথা, এবং ভিটু হওয়ার কথা, সেটা পাস্ট টেন্স বা ভিটু থাকে না, সেটা পাস্ট টেন্স অথবা ভিটু থাকে না, সেটা পাস্ট টেন্স অথবা কি ভিটু থাকে না, আমাদের বুঝতে পেরেছেন ভাই বোন আমার? সেটা পাস্ট টেন্স অথবা ভিটু থাকে, আমাদের বোঝা যায় কি মানে এটা? এখন দেখুন ভাই বোন, দেখেন এবার যা বলছি সব অক্ষর অক্ষর মিলে গেছে, দেখেন তাকান, যা বলছি সব অক্ষর অক্ষর মিলে গেছে, তাকান না প্লিজ, দেখেন মিলছে কিনা? প্রত্যেকটা অপশন তাকান প্লিজ, প্রত্যেকটা অপশন তাকান, যা বলছি অক্ষর অক্ষর সব মিলে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন মিলছে ভাই বোন আমার, মিলছে নাকি বলেন না ভাই বোন? ভাই বোন আমার মালিকেরা মিলছে? দেখেন সব যা বলছি সব মিলে যাবে। তাহলে প্রথমে আমি বলেছিলাম নো সোনারের পরে হেড থাকে না, এবং স্পষ্ট করে খেয়াল করে দেখেন অপশন বিতে কি নাই, এখানে হেড নাই, তার মানে এটা কয়কারটা? আমরা 2 নম্বর বলেছিলাম নো সোনারের পরে হেডের পরে দেন থাকার কথা, কিন্তু পরীক্ষা থেকে THEN, দেখেন এখানে দেন নাই মানে কাটা, মানে THAN নাই মানে কাটা, তার মানে খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন ইনশাআল্লাহ। আপনি ভাই বোন বললাম না, আপনি আমাকে ভালোবাসতে বাধ্য হবেন আমার কর্মের কারণে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আপনি অনেকে আমাকে ভালোবাসতে চান না কেন? স্যার কাইল্লা দাড়িওয়ালা হুজুর, আপনারা ভালোবাসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। এবার দেখেন কি মানিকেরা, আমরা বলেছিলাম নোসানের পরে হেডের পরে অনেক সময় দুইবার হেড থাকতে পারে, অনেক সময় পরীক্ষা হয় কি স্যাররা দুইবার হেড দিয়ে দেয়। আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটাতে দুইবার হেড আছে। ও দেখছেন, এই যে যা বলছি তাই হয়ে গেছে, দেখেন এই প্রশ্নটাতে দুইবার হেড আছে, তার মানে এটাও কয়কারটা? মানে এই হেডটা হবে নোসানের পরে যে হেড আছে এটা হবে, কিন্তু পরেরটা হেড হবে না, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আমরা জানি যে এক পাশে যদি হেড প্লাস V3, এক পাশে যদি হেড প্লাস V3 থাকে, হ্যাঁ, আরেক পাশে কি হয়? V2 হয়, আরেক পাশে V2 হয়। অথবা আমরা যদি আরো সুন্দর করে বলি, এক পাশে যদি থাকে পাস্ট পারফেক্ট, আর পাশে হয় পাস্ট ইনডিফিনিট। আমরা জানি না বলেন? এটা জানি, আজকে একদিন ধরে না তো, এটা অনেক পুরান কথা, অনেকদিন ধরে জানি। কথা বুঝতে পেরেছেন? অনেক দিন। আমি সাজিদুল ইসলাম রিমন ভাইয়া, আমাদের আগের ক্লাসগুলো আপনি একটা একটা করে দেখতে থাকেন, প্রতিদিন 2-3টা করে ক্লাস দেখলে দেখবেন যে শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখলে আল্লাহর রহমতে দেখবেন আপনি সবার থেকে ভালো করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সবার থেকে ভালো করবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখেন আমাদের এটাও ভুল। তাহলে শুদ্ধ কি? যে নো সোনার হেড। ওকে, নো সোনার হেড, এটা এই পর্যন্ত ঠিক আছে। আই কাম এই পর্যন্ত ঠিক আছে। দেন এটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এখানে V2 হওয়ার কথা, V2 আছে, সব ঠিকঠাক আছে। তার আনসার হবে ডি। 84 যাদের ক্লিয়ার কমেন্টে লিখবো 84 কে আলহামদুলিল্লাহ।
লিল্লাহ, 84 কে আলহামদুলিল্লাহ। মনজুর রহমান স্যার, আমরাও আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ প্রিয় ভাই আমার, আমি সত্যি বলছি আমি আপনাদের ভালোবাসি, বিশ্বাস করেন আমি আপনাদের ভালোবাসি, আমি সত্যি বলছি ভালোবাসি আপনাদেরকে। সবজিৎ সরকার ভাইয়া, দোয়া করবেন না আপনি, আমি যেন আপনার ধারণার মতোই ভালো হতে পারি। আমি জানি না আমি ভালো কিনা, তবে আমি সবসময় দোয়া চাই যেন আমি ভালো হতে পারি। সুজিব ভাই আমার দোয়া রাখবেন, আমি যেন আপনার ধারণার মতো ভালো হতে পারি, আপনার ধারণার মতো সুন্দর হতে পারি। আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এটুকু তো হয়েই গেল। আশা করি সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। দিস ইজ এ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। আমরা প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর সুন্দর উত্তর জানবো এবং ডিফারেন্ট আনসার জানবো ইনশাআল্লাহ। দেখেন 84 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে প্রিয় ভাই বোন আমার, এখানটাতে আমরা যদি অপশন বিটা আগে খেয়াল করি, আমরা বলেছিলাম আপনাকে যে এভরি হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, এবং এভরি পরে সারা জীবন নাউনটা সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এভরি বয়, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার বলেছিলাম, মনে আছে? বলেন, এই যে এভরি বয়, তারা বলেন এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার, সারা জীবন নাউনটা সিঙ্গুলার হবে এবং ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। স্পষ্ট দেখতে পাচ্ছেন এভরির সাথে প্লুরাল দিয়ে দিছে। তো এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এটা কয়কারকা? টয়কারকা। A little number of boys are present, and this is really amazing question, you know. Little number of boys. Boys হচ্ছে countable noun, মনে রাখবেন। আপনি আপনার বউকে নিয়ে বাজারে গেছেন, মানে নতুন বিয়ে করছেন, নতুন বউকে নিয়ে বাজারে গেছেন, আপনি দুধ কিনে বস্তায় লইছেন, বউ কি খুশি হইব নাকি দিব একটা? তাই না বলেন? বউ খুশি হবে নাকি দিবে একটা চিমটি? আপনি পেঁয়াজ কিনে বোতলে নিছেন, হবে না তো? আপনি দুধ কিনলে বোতলে লইবেন, বস্তায় না। আপনি পেঁয়াজ কিনলে বস্তায় নেবেন, বোতলে না। নাহলে কি দিবে? নতুন বউ চিমটি দিবে। সো ঠিক সেম, নাউনটা যদি আনকাউন্টেবল হয় আনকাউন্টেবল ডিটারমাইনার, নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে তার সাথে হবে কাউন্টেবল ডিটারমাইনার। তো এটা হচ্ছে স্পষ্ট একটা কাউন্টেবল নাউন বয়েজ। কিন্তু এখানে এই যে বয়েজের সাথে সরি, এই যে লিটল, এই যে লিটল, এই যে আপনি লিটল, তাহলে লিটল হচ্ছে আনকাউন্টেবল, তাহলে মিললো না তো? এটা হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে এটার সাথে হবে কাউন্টেবল ডিটারমাইনার, কিন্তু আপনি আনকাউন্টেবল দিয়েছেন, এই জন্য এটা কয়কারকা? তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? a few number of boys were present in that meeting, you know. তাহলে a few number of boys, কিছু ছেলে উপস্থিত ছিল সেখানটাতে। তারপর দেখেন we made a fun of it, you know. এই যে ফান হচ্ছে মজা করা, কিন্তু এই মজা কি গণনা করা যায়? আপনি কয়টা মজা করছেন এটা তো গণনা করা যায় না। মজা মানে আনন্দ, আনন্দ কি গণনা করা যায় না তো? এটা গণনা করা যায় না। যেটা গণনা করা যায় না সেটার সাথে এই কেমনে ব্যবহার করেন আপনি? না তো, এটা হবে না, ভুল হবে। কেমন? তাহলে উই মেড ফান অফ ইট, আমরা এটা নিয়ে মজা করেছিলাম, অথবা উই মেড ফান অফ হিম, আমরা তার সাথে মজা করেছিলাম। সো কোনো কিছু নিয়ে মজা করা বা কোনো কিছুর সাথে মজা করা মানে হচ্ছে মেক ফান অফ। তাহলে ফ্রেজ, এটা একটা ফ্রেজ। তাহলে শব্দটা কি হবে? মেক ফান অফ, মেক ফান অফ। মেক ফান অফ, এখানে সামবডি হইতে পারে, সামথিং হইতে পারে, ঠিক আছে? তাহলে সামবডি মানে এস বি মানে সামবডি, এস টি মানে সামথিং, যে কোনো কিছু হতে পারে। এবার দেখেন ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেনস্ট হিজ নেম, ক্রেডিট দিস অ্যামাউন্ট, এই টাকাটা, দেখেন ক্রেডিট দিস অ্যামাউন্ট মানে এই টাকাটা অথবা এই অ্যামাউন্টটা এগেনস্ট হিজ নেম, তার নামে কি করে দাও? জমা করে দাও। তার নামে কি করে দাও? জমা করে দাও। তার নামে কি করে দাও? জমা করে দাও। এটার ব্যাপারে আমরা একটু ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। দেখেন ক্রেডিট দিস অ্যামাউন্ট টু হিজ অ্যাকাউন্ট, ইউ নো, ক্রেডিট দিস অ্যামাউন্ট টু হিজ অ্যাকাউন্ট, আধুনিক ব্যাংক ভিত্তিক ব্যবহারের সঠিক। ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেইনস্ট হিজ নেম, ফর্মাল ইনস্টিটিউশনাল বা হিসাব ভিত্তিক ব্যবহারের সঠিক। দুটি সঠিক, ব্যবহারের প্রসঙ্গের উপর নির্ভর করে কোনটা প্রয়োগ করবেন, খুব খেয়াল করেন। তাহলে আধুনিক ব্যাংক ভিত্তিক ব্যবহার করে সঠিক কোনটা? ক্রেডিট দিস অ্যামাউন্ট টু হিজ অ্যাকাউন্ট অথবা টু হিজ নেম, অথবা আপনি চাইলে বলতে পারেন ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেইনস্ট হিজ নেম। আপনি এগেইনস্টও বলতে পারেন, টুও বলতে পারেন, তবে টুটা বেশি প্রচলিত, এই জন্য আনসার হবে টু। বলেন আনসার কোনটা হবে? দুটোই সঠিক। হ্যাঁ, এবং কেন সঠিক সেটাও কিন্তু বলা আছে। একটা আধুনিক ব্যাংক ভিত্তিক ব্যবহার সঠিক, আর হচ্ছে ফর্মাল ইনস্টিটিউশনাল অথবা হিসাব ভিত্তিক ব্যবহার সঠিক। দুটি সঠিক, ব্যবহার প্রসঙ্গের উপর নির্ভর করে কোনটা প্রয়োগ করবেন। আমরা টুটাকে নিব। কোনটা নিব? টুটাকে নিব।
2 টাকা নিব। ইংরেজিতে একটি প্রতিষ্ঠিত বাক্য গঠন আছে, মেক ফান অফ সামওয়ান অথবা সামথিং, মজা করে কাউকে বা কিছুকে ঠাট্টা করা বা উপহাস করা। দে মেড ফান অফ মাই অ্যাকসেন্ট, তারা আমার উচ্চারণে ঠাট্টা করে। হয় না অনেক সময় আপনি ইংরেজি বলতে চাচ্ছেন, ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনার উচ্চারণটা সুন্দর না, এই জন্য আপনার বন্ধু বান্ধবরা কি করে নেয়, আপনাকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা তামাশা করে। তখন আপনি কি বলেন, দে মেক না মেড দে মেড ফান অফ মাই অ্যাকসেন্ট, তারা আমার উচ্চারণ নিয়ে হাসি তামাশা করে বা ঠাট্টা করে বা মজা করে। এই হচ্ছে ব্যাপার। অথবা আপনি চাইলে বলতে পারেন, ডু নট মেক ফান অফ আদার্স, অন্যকে নিয়ে হাসাহাসি করো না। ডু নট মেক ফান অফ আদার্স, অন্যকে নিয়ে মজা করো না বা হাসাহাসি করো না, অন্যকে ঠাট্টা বিদ্রুপ করো না। ডু নট মেক ফান অফ আদার, ডু নট মেক ফান অফ আদার। অথবা দে মেড ফান অফ মাই অ্যাকাউন্ট। 85 ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 85 কে আলহামদুলিল্লাহ, 85 কে আলহামদুলিল্লাহ, 85 কে আলহামদুলিল্লাহ। 85 কে আলহামদুলিল্লাহ। ইয়া হাবিব সালাম আলাইকা। আচ্ছা, এবার দেখেন প্রিয় মালিকেরা, দিস ইজ রিয়েলি অ্যামেজিং এবং আজকের ক্লাসের সবচেয়ে সুন্দরতম প্রশ্নের মধ্যে এটা একটা, সবচেয়ে সুন্দরতম প্রশ্নের মধ্যে একটা। একটু আমাকে বলবেন নাকি প্রিয় মালিকেরা? রাকিব ইসলাম, ফয়সাল, ধন্যবাদ প্রিয় ভাই আমার। দুষ্টু কোকিলা, তাই না? আপনারা এত দুষ্টু কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কমেন্টে মারামারি করলে আমরা যাবো কোথায় বলেন? নাজমুল সাকিব, আকাশ, প্রিয় ভাই আমার, প্রিয় মানিকেরা, আপনারা অনেক বড় হবেন জীবনে, তাই না বলেন? তো বড় হতে গেলে আপনার কিছু বাধা, কিছু বিপত্তি, কিছু সমস্যা জীবনে আসবেই। এই সমস্ত বাধা, বিপত্তি, সমস্যাকে পিছনে রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। বাধা বিপত্তিকে যদি আপনি সামনে রাখেন তাহলে আপনি তো পিছনে পড়ে যাবেন। তো বাধা বিপত্তিকে পিছনে রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এগুলো নিয়ে মানে হচ্ছে প্যারা নেবেন না, একদম রিল্যাক্সে থাকেন, রিল্যাক্সে থাকেন। আর আমরা ক্লাসের সময় চেষ্টা করব অপ্রয়োজনীয় কথা না বলার জন্য। যেই কথাটা ক্লাসের সাথে প্রাসঙ্গিক সেই কথাটাই বলবো, তাহলে ক্লাসের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। আমিও কমেন্ট দেখলে মনটা শান্ত হয়ে যাবে বা ঠান্ডা হবে। আপনাদের কমেন্ট যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমাদের ক্লাসের সৌন্দর্যটা কি হয়ে যাবে বলেন? নষ্ট হয়। দেখেন এটা কত অ্যামেজিং একটা প্রশ্ন। হি প্লেড অন দ্য ফ্লোর, মেক ইট প্যাসিভ। ওকে, প্যাসিভ বানাই ফেলেন। প্যাসিভ বানাইতে আমরা জানি বাই লাগে, তাহলে বাই নাই কাটা এখানে, আরে আল্লাহ, দুইটা প্রিপোজিশন একসাথে, দূর, ওইখানে কাটটা কাটটা বাই অথবা বাই, এখানে তাহলে এখানে যেহেতু বাক্যটা কোথাও কন্টিনিউয়াস নাই, তাহলে এখানে কেন বিং দিলেন? তাহলে এটাও কাটা, তাহলে আনসার হবে কি এ, তাই না? কে পারে দেখি, কে পারে প্লিজ? আচ্ছা, শুনলে অবাক হবেন ভাই বোন আমার। আপনার ক্লাস করার কারণে ইংলিশের সকল ভয় দূর হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু মনোযোগ প্রিয় ভাই বোন আমার। দেখেন আমরা বেসিক্যালি কি মনে করি, আচ্ছা আমরা সবার আগে পরীক্ষার হলে এটাকে কেটে দিই, রাইট? আল্লাহ, সি সি সি, দুইটা প্রিপোজিশন একসাথে, এটা কোনো কথা? এটা সবচেয়ে বড় ভুল। এটার কাট আগে কাট, এটার কাট, এটা দাগা, এটার কাট, এটার আগে। অবাক হবেন আপনারা, এই প্রশ্নটা কিন্তু 46 বিসিএস এ আসছে, 46 বিসিএস এ আসছে, 46 বিসিএস এ আসছে, একদম লেটেস্ট ফিটেস্ট গ্লোথের একটা বিসিএস, এই বিসিএস এখানে আসছে। তো আমরা মনে করি আল্লাহ, দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয়? এটা সবার আগে কাটে, কিন্তু না প্রিয় মানিকেরা, ভাই বোন, এটাকে আমরা সবার আগে কেটে ফেলি। এটাকে কি করি সবার আগে? আপনি এটাকে সবার আগে কাটতে পারবেন না। এখানে খেয়াল করেন যে প্লেড অন, এই দুইটা মিলে আসলে একটা ভার্ব, দুইটা মিলে একটা ভার্ব। দুইটা মিলে কয়টা ভার্ব? একটা ভার্ব। এবং এটা বলা হয় ভার্বাল ফ্রেজ, অথবা আপনি চাইলে বলতে পারেন ফ্রেজাল ভার্ব। একটা বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। মনোযোগ, একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তাকে বলা হয় ভার্বাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব। তাহলে দেখেন প্লেড অন মানে, প্লে মানে খেলা করা, খেলা করা, প্লে মানে খেলা করা, আমরা সবাই জানি। তাহলে হি প্লেড অন দ্য ফ্লোর, তার মানে কি সে বাঁশি নিয়ে খেলা করে? বাঁশি নিয়ে মানুষ খেলা করে না তো, মানুষের বাঁশি কি করে? বাজায়। তাহলে বাঁশি নিয়ে কেউ খেলা করে না, বাঁশি বাজায়। তার মানে প্লে হয়ে গেল, শুধু প্লে মানে হচ্ছে খেলা করা, কিন্তু প্লের সাথে আপনি যখন অন দিবেন তখন নতুন একটা ভার্বের জন্ম হবে এবং তার অর্থ হয়ে যাবে বাজানো। বাজানো, কি বাজানো? ফ্লুট, বাঁশি বাজানো, বাঁশি বাজানো। তাহলে হি প্লেড অন দ্য ফ্লুট মানে হচ্ছে বাঁশি বাজানো, বাঁশি বাজানো। তাহলে এই অনটাকে আলাদা,
বাড়তি না তো, এই অনটা প্লে এর সাথে সংযুক্ত, এবং প্লে এবং অন দুইটা মিলে একটা ওয়ার্ড, প্লে এবং অন দুইটা মিলে একটা ওয়ার্ড বা একটা ভার্বের কাজ করতেছে, মানে দুইটা মিলে একটা ওয়ার্ড না, মানে এখানে দুইটা মিলে একটা ভার্বের কাজ করতেছে। আপনি প্লেকে অন থেকে আলাদা করতে পারবেন না, বা প্লে থেকে অনকে আলাদা করতে পারবেন না। আপনি যদি অন বাদ দিয়ে দেন তাহলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থ হয়ে যাবে খেলা করা। তাহলে প্লের সাথে অন থাকতেই হবে। তাহলে খেয়াল করে দেখেন, প্লের সাথে অন এখানে নাই মানে কাটা, প্লের সাথে অন এখানে নাই মানে কাটা, প্লের সাথে অন নাই মানে কাটা, প্লের সাথে অন আছে, এই যে দেখেন প্লের সাথে অন আছে, প্লের সাথে অন আছে, এটা থাকবে, বুঝেন না? এই অনটা কিন্তু আলাদা না, বাড়তি না, অতিরিক্ত না, এটা প্লের সাথে আছে। তাহলে প্লের সাথে অন আছে, তার মানে আনসার হবে বি। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? দ্য ফ্লুট, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিব দ্য ফ্লুট, পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াজ, প্লেড অন যেমনি আছে অমনি থাকবে, ধরা যাবে না, যেমনি আছে অমনি থাকবে। তারপরে বাই হয়ে যাবে হিম, সরি হি, এখানে হার কোথা থেকে আসলো? আচ্ছা যাই হোক, এটাকে আমরা মহিলা বানিয়ে দিলাম সি, তাহলে এখানে হয়ে যাবে হার, এখানে হয়ে যাবে হার। এমন কেউ কি আছেন 86 বুঝতে পেরেছেন? 86 বুঝতে পারলে লিখেন 86 বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার জানলাম তারা লিখি প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এবং মজার পর হচ্ছে এই ধরনের প্রশ্ন অনেকবার করে পরীক্ষা এসেছে, আমি আরো প্রমাণ দিব, টেনশন লইয়েন না, প্রমাণ দিচ্ছি দ্বারা। এই ধরনের প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে এবং আবার হবে ইনশাআল্লাহ, আমি প্রমাণ দিচ্ছি, টেনশন নিয়েন না ভাই। একটু এমন কেউ আছে ক্লিয়ার হয়ে গেছে? একটু জানান আমাকে, আমি এটা ঠিক করে দিচ্ছি প্রিয় ভাই বোন। রিয়েলি সরি, আমি ঠিক করে দিচ্ছি এখনই, আমার প্রিয় ভাই বোনদেরকে এখনই ঠিক করে দিচ্ছি। ওকে ফাইন। দেখছেন আপনার অনেক ট্যালেন্ট, আপনারা কিন্তু অনেকেই ভুলটা ধরে ফেলছেন যে স্যার এখানে তো ইয়ে হবে না, হি মানে হি হবে না অথবা হার হবে না, সি দিয়ে দিলাম, তাহলে ঠিক হয়ে গেল। গুড, আলহামদুলিল্লাহ। অন কি স্যার সেন্টেন্সকে এটা কি যুক্ত করছে? না, অন সেন্টেন্সে যুক্ত করছে না। প্লে অন দুইটা মিলে একটা ওয়ার্ড, মানে সরি দুইটা মিলে একটা ভার্ব, প্লে এবং অন একসাথে আছে, এটাকে আলাদা করা যায় না, আলাদা করলেই তো বাক্যের অর্থ ভুল হয়ে যাবে। প্লে মানে খেলা করা, প্লে অন মানে বাজানো, এই জন্য প্লে কে অন থেকে আলাদা করতে পারবেন না। প্লে অন দুইটা মিলে একসাথে থাকবে, হ্যাঁ, এই দুটাকে আলাদা করতে পারবেন, এটা একসাথে থাকবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, প্লে পাস্ট টেন্সে ওয়াজ বিভার্ব দিলাম ওয়াজ, তারপরে প্লে অন এটা যেমনি আছে এমনি থাকবে, এটাকে ধরা ছোঁয়া যাবে না। তারপরে প্রিপোজিশন বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিলাম, বাই হার, দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার। ওকে ফাইন। তারপরে দেখেন এটাকে পারবেন নাকি, দেখেন এটাও পরীক্ষা আসছে, সবগুলো পরীক্ষা আসছে এবং আবারও ইনশাআল্লাহ। এমন কেউ আছেন এটা পারবেন? বলেন, এমন কেউ আছেন এটা পারবে? এমন কেউ আছেন পারবেন? এ প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, প্রামাণিকেরা পারবেন? প্রামাণিকেরা ভাই বোন গো, ও ভাই বোন প্রামাণিকেরা, ছেলেকে মেয়ে না করে মেয়েকে ছেলে করলেও পারতেন, তাই না? কথা খারাপ বলেন নাই, আসলে কোন দিকে যাবো বলেন? যেটা বলি সেটাই দোষ। কোন দিকে যাবো বলেন? যেটা করে সেটাই দোষ, বুঝছেন? ভালো করলো দোষ, খারাপ করলো দোষ। আচ্ছা, এবার দেখেন প্রিয় মানিকেরা, কি অ্যামেজিং একটা প্রশ্ন। দেখেন লফ, আমরা সবার আগে কি করি পরীক্ষা হলে? এই প্রশ্নটা কেটে দিই, এই অপশনটা কেটে দিই। আল্লাহ এক বাই আল্লাহ, দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয়? সবারই কাটা, এটা কাটা, এর কাটাস না কেন, এটা কাটাস না কেন, তাড়াতাড়ি কাট। তা আমরা সবার আগে এটা কেটে দিই, কিন্তু প্রিয় ভাই বোন আমার, এটা সবার আগে কাটা যাবে না, কারণ দ্য বয় লাভ, লাভ মানে হাসা, লাভ মানে কি ভাইয়া? হাসা, লাভ মানে হাসা। কিন্তু দেখেন এই যে লাভ এট, এই দুইটা মিলে একটা ভার্ব, এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব। একটার বেশি ওয়ার্ড যখন ভার্বের কাজ করে তখন তার নাম ভার্বাল ফ্রেজ। শুধু লাভ একটা ভার্ব, কিন্তু লাভ এট মিলে আরেকটা নতুন ভার্বের জন্ম হয়েছে, আর এই লাভ এট মানে হচ্ছে ভাইয়া
হাসাহাসি করা, হাসাহাসি করা। হাসাহাসি করার মানে কি? ঠাট্টা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, বিদ্রুপ করা, বিদ্রুপ করা, উপহাস করা, উপহাস করা, উপহাস করা। তাহলে একটা ভার্ব যদি ভার্বেজ কাজ করে সেটা ভার্ব, কিন্তু একটা বেশি ভার্ব যদি ভার্বেজ কাজ করে তখন তার নাম হয়ে যায় ভার্বাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব। যেমন ধরেন লাফের দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। লাফেট মানে কিন্তু দুইটা অর্থ না, একটা অর্থ। যাই হোক, তাহলে এটাকে আলাদা করতে পারবেন না, এটা একসাথে থাকবে। তাহলে দ্য বয় লাফ অ্যাট, ছেলেটি হাসাহাসি করে, দ্য বেগার, ভিক্ষুককে। তাহলে ছেলেটি ভিক্ষুককে অপহাস করলো, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, কষ্ট দিল, তিরস্কার করলো। কি করলো? তিরস্কার করলো। এবার দেখেন প্রিয়মানিকের এখন যেটা হয় আমার, তাহলে লাফের যেমনি আছে অমনি থাকবে, এটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে লাফের সাথে অ্যাট নাই মানে কাটা, লাফের সাথে অ্যাট নাই মানে কাটা, লাফের সাথে এখানে অ্যাট আছে, কি আছে? অ্যাট আছে, এখানেও লাফের সাথে অ্যাট আছে। এবার প্রশ্ন হচ্ছে দেখেন এই প্রশ্নটা, এই ভার্বটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে কোনো আইএনজি নাই বা কন্টিনিউয়াস নাই। তাহলে আপনি কেন এখানে আইএনজি দিলেন, কেন আইএনজি দিলেন, কেন আইএনজি দিলেন? তো স্যার হচ্ছে দুষ্টু কোকিল, এগুলো পরীক্ষার টেকনিক, মানে প্রশ্ন বানানোর টেকনিক আছে। যাই হোক, তাহলে কি হবে? এই যে দা বেগার অবজেক্টকে কি বানাই দিব? সাবজেক্ট বেগার। এখানে পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স হবে ওয়াজ। তাহলে বেগার সিঙ্গুলার ওয়াজ দিলাম। তারপরে লাফের যেমনাস অমনি থাকবে, চেঞ্জ করা যাবে না। তারপরে প্রিপোজিশন বাই দিব, বাই দিয়া দা সাবজেক্টকে কি বানাই দিব? অবজেক্ট। তার আনসার হবে ডি 87। বুঝতে পারলে কমেন্টে লিখে দেন 87 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 87 কে আলহামদুলিল্লাহ, 87 কে আলহামদুলিল্লাহ। দ্রুত লিখতে হবে প্রিয়মানিকেরা, 87 কে আলহামদুলিল্লাহ। يا حبيب سلامك يا رسول। ভাই বোন গো, ও ভাই বোন, কেউ ভাই বোন আমার টুকরা মানিকেরা, some opportunities were come by Sohag. Thank you so much for the baby. Baby শব্দটা থ্যাংক ইউ ভাই বোন আমার। এই হচ্ছে একটা প্রশ্ন, দেখেন এই প্রশ্নটা পারবেন তো? এই প্রশ্নটা পরীক্ষায় এভাবেই আসে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কিন্তু এই প্রশ্নটার মূল যে প্রশ্ন সেটা আমি বের করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, নাহলে দেখাবো না। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন এই নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন ঢাকা। এইখানে সেম ঘটনাটাই ঘটছে যে সুয়ের মানে হচ্ছে শপথ করা। সুয়ের মানে কি করা? শপথ করা, শপথ করা, শপথ করা। এই সুয়ের সাথে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সুয়ের ইন। সুয়ের ইন মানে হচ্ছে শপথ গ্রহণ করা। সেটাকে যখন পাস্ট মানে আপনি পারফেক্ট টেন্স বানাবেন তখন সুয়ের থেকে শোন ইন হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে শোন ইন, এইটা কিন্তু ফিক্স। এই সুয়ের ইন মানে হচ্ছে শপথ গ্রহণ করা। সুয়ের ইন মানে হচ্ছে শপথ গ্রহণ করা। ওকে ফাইন।
এবার দেখেন এই যে ইন, এই ইনটা কিন্তু সোয়ের সাথেই আছে। আবার আমরা জানি স্থানের পূর্বে বা বড় স্থানের পূর্বে কি বসে? বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন ইন ঢাকা, ইন খুলনা, ইন রাজশাহী, ইন বাংলাদেশ, এরকম বড় স্থানের পূর্বে ইন বসে। তাহলে দেখেন একটা ইন হচ্ছে সুয়ের সাথে আর ইন হচ্ছে ঢাকার সাথে। তাহলে কয়টা ইন হওয়ার কথা? 2টা ইন। তাহলে দেখেন এখানে একটা ইন কাটা, এখানে একটা ইন কাটা, এখানে একটা ইন কাটা। তাহলে একটা ইন হচ্ছে সুয়ের সাথে আর একটা ইন হচ্ছে ঢাকার সাথে। এই হচ্ছে 2টা ইন। অনেকে মনে করে আল্লাহ 2টা ইন একসাথে কেমনে হয়? সবার আগে এটা কাটে, এটা কাটা, কিন্তু না, সবার আগে আপনি এটা কাটতে পারবেন না, সবার পরে কাটতে হবে। বুঝতে পেরেছেন? এবার মূল প্রশ্নটা দেখাই যে এই প্রশ্নটার, এটা তো প্যাসিভ, এটা তো আমরা দেখলাম হচ্ছে প্যাসিভ। তাহলে স্যার এটার অ্যাক্টিভ কি হবে? অ্যাক্টিভটা কেউ কখনো দেখছেন? কে কে দেখতেছেন অ্যাক্টিভটা? বলেন তো, কমেন্ট বলতে হবে। অ্যাক্টিভটা কেউ কখনো দেখছেন কোনোদিন? এই বাক্যের অ্যাক্টিভ জীবনে দেখছেন কোনোদিন? আমি জানি আপনারা এই বাক্যের অ্যাক্টিভটা সম্ভবত কোনোদিন দেখেন নাই। সম্ভবত হইতে পারে, 1-2 জন হয়তো দেখতেও পারেন, অনেক স্মার্ট আছেন, কিন্তু সম্ভবত এই কোনোদিন দেখেননি আপনারা। আজকে প্রথমবার দেখবেন। দেখাবো? ইয়েস, এই হচ্ছে সেই প্রশ্নের অ্যাক্টিভ বাক্য। এই হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ। সারা জীবনের প্যাসিভ দেখছেন, আজকে অ্যাক্টিভ দেখেন। দেখেন এখানে এই নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন, দেখেন বলতেছে নিউ ক্যাবিনেট। ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রিসভা, মন্ত্রিসভা। এবার দেখেন মন্ত্রীরা কি নিজেরা শপথ করে? না তো, মন্ত্রীদেরকে শপথ পড়ানো হয়। কে পড়ায়? প্রেসিডেন্ট পড়ায়। যদিও এখানে এটা উজ্জ্বল আছে, এই নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন, নতুন মন্ত্রিসভারা শপথ গ্রহণ করেছে ইন ঢাকা, ঢাকাতে। কিন্তু শপথ গ্রহণ কার মাধ্যমে করিয়েছে বা কে করেছে এটা কিন্তু এখানে নাই। তাহলে শপথ গ্রহণ কে করিয়েছে? এই যে প্রেসিডেন্ট। মন্ত্রীদেরকে কে শপথ গ্রহণ করায়? প্রেসিডেন্ট। মন্ত্রীদেরকে কে শপথ গ্রহণ করায়? প্রেসিডেন্ট। মন্ত্রীদেরকে কে শপথ গ্রহণ করায়? প্রেসিডেন্ট। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন, মানিকেরা? বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? মানিকেরা বুঝতে পেরেছি? বলেন। এটা প্রথমবার দেখলাম কে কে জীবনে? তারা কমেন্টে লিখি ফার্স্ট টাইম দেখলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার দেখলাম আলহামদুলিল্লাহ। সবাই লিখি প্রথমবার দেখলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম দেখলাম আলহামদুলিল্লাহ। আমার একটা ধন্যবাদ দিবেন না? একটা থ্যাঙ্কস দেন, একটা ধন্যবাদ দেন, দ্রুত সবাই একটা ধন্যবাদ দেন। ভাই বোন আমার, মানিকেরা খুশি হয়েছেন? বলেন না, আপনারা খুশি হলে তো আমার পুরো পৃথিবীর মানে পুরো পৃথিবী মনে হয় আমার। আকাশ বাতাস আসমান দুই সব মনে হয় আমার হয়ে গেছে, এবং আমার ঈদের মতো আনন্দ লাগে সত্যি। মানে সেই ঈদের দিন, 2 ঈদের দিন এখানে আনন্দ পাই, আর আমি প্রত্যেকটা ক্লাসে আনন্দ পাই, কারণ প্রত্যেকটা ক্লাসে আমার ঈদের দিন। আমি জানি না আপনাদের কাছে আনন্দ লাগে কিনা, কিন্তু সত্যি আমার কাছে আনন্দ লাগে। বলেন প্রিয় অনেকেরা করে ভাই বোন আমার, প্রিয় ভাই বোন খুশি হয়েছেন? বলবেন না আই লাভ ইউ? বলবেন না? থাক আমি বলি আই লাভ ইউ সো মাচ। আচ্ছা যাই হোক প্রিয় ভাই বোন, আমরা দেখে ফেললাম যে এই প্রশ্নটা আসলে কোথা থেকে আসছে। মূল প্রশ্নটা ছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ শোন ইন আ নিউ ক্যাবিনেট ইন ঢাকা। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হ্যাজ শোন শপথ করিয়েছেন ইন আ নিউ ক্যাবিনেট, এই যে দেখেন শোনের সাথে ইন আছে,
একটা নতুন মন্ত্রিসভাকে কোথায়, ঢাকাতে শপথ গ্রহণ করিয়েছেন। আর এটাই উত্তর হবে যে এই নিউ ক্যাবিনেট হ্যাজ বিন, অর্থাৎ একটি নতুন মন্ত্রিসভা হ্যাজ বিন শোর্ন ইন, শপথ গ্রহণ করেছে, ইন ঢাকা, ঢাকাতে, বাই দা প্রেসিডেন্ট। এই ছিল মূল বাক্য, যেটা কখনোই আপনারা দেখেন নাই, সম্ভবত কখনো দেখেন নাই। এই ছিল সেই বাক্য। খুশি খুশি খুশি। সো আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্নে আমরা চলে যাব। আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন, সবচেয়ে মজার প্রশ্ন, সবচেয়ে মজার প্রশ্ন, সবচেয়ে মজার প্রশ্ন, এই হচ্ছে সেই প্রশ্নটা। এবং আজকের ক্লাসের সবচেয়ে এটা মজার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে কি মজার প্রশ্ন। প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা ক্লাইম্যাক্স থাকে বা চূড়া থাকে, তো এটা হচ্ছে আজকের ক্লাসের চূড়া। সো খেয়াল করে দেখেন, এখানে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, ভালো লাগবে। প্রথমে এভাবে দাগ দিয়ে নেন, দাগ দিয়ে নেন, দাগ দিয়ে আপনারা লিখেন V1 V2 V3, লিখেন V1 V2 V3, হ্যাঁ, V1 V2 V3। তারপরে এখানে লিখেন একটু ভাই বোন আমার লাই, LI, লাই, লাই মানে হচ্ছে মিথ্যা বলা। ওকে ফাইন, মিথ্যা বলা। তো যেই লাই অর্থ মিথ্যা বলা, এটার V2 হবে লাইট, জাস্ট এই যা সাথে এর সাথে একটা ডি যুক্ত হবে, এটার V3 হবে লাইট, তাহলে লাই লাইট ডাইট, লাই লাইট ডাইট, লাই লাইট ডাইট। ওকে ফাইন। তারপর দেখেন আরেকটা আছে আপনার লাই, এই লাই অর্থ হচ্ছে অবস্থান করা, অবস্থান করা, অথবা এটা অর্থ হচ্ছে শোয়া, তাহলে শোয়া অথবা অবস্থান করা। এর হবে এটার V2 হচ্ছে লে, এটার V2 কি ভাই লে, আর এটার V3 হবে লেন, V3 হবে লেন। চলে গেল এটা নাম্বার 3। নাম্বার 3তে আছে আমাদের আরেকটা, সেটা হচ্ছে লে। অদ্ভুতভাবে দেখেন, এটার এটা মিলে যায়, দেখছেন, এটার এটা মিলে যায়, এই জন্য এটা একটু ঝামেলা তৈরি হয় অনেক সময়। যাই হোক, তাহলে এই লে মানে হচ্ছে আমার রাখা, এই লে মানে হচ্ছে ডিম পাড়া, এই লে মানে কি প্রিয় ভাই আমার ডিম পাড়া অথবা কোথাও কোনো কিছু রাখা, ডিম পাড়া অথবা কোথাও কোনো কিছু রাখা। আই লে দ্য বুক অন দ্য টেবিল, আমি টেবিলের উপরে বইটা রাখি। আর এটার V2 হবে ভাইয়া LAID, লেট, এটার ভিতরে হবে LAID, লেট। তাহলে খেয়াল করে দেখেন, এই যে যেটা মিথ্যা বলা সেটার V2 এবং V3 সেম, এবং যেটা হচ্ছে রাখা বা ডিম পাড়া সেটার V2 V3 কি সেম। আর যেটা অবস্থান করা বা শোয়া, এটার একটু জাউরা বা কোংটা, দেখেন এটা তিন রকম, মানে প্রেজেন্ট V1 একরকম, V2 একরকম, V3 একরকম। তবে যাই হোক, এই যে শোয়া অথবা অবস্থান করার V2 আর এটা হচ্ছে মিলে যায়, তাই না? এখন কেউ যদি বলে আই লে অন দ্য ফ্লোর, মনোযোগ, আই লে অন দ্য ফ্লোর, তার মানে আমি কি ফ্লোরে শুইলাম, মানে বাক্যের উপর ডিপেন্ড করে আপনি বুঝবেন যে এটা আসলে এটা কি ডিম পাড়া নাকি রাখা। কেউ যদি বলে আই লে অন দ্য ফ্লোর, দেখেন আমি জাস্ট দুইটা বাক্য দেখাই। কেউ বললো আই লে অন দ্য ফ্লোর, আই লে অন দ্য ফ্লোর, এটা একটা বাক্য। আর হলো আই লে দ্য বুক অন দ্য, আই লে দ্য বুক অন দ্য টেবল, অন দ্য টেবল। এবার দেখেন, যদিও লে দুইটা দেখতে একই রকম, কিন্তু বুঝতেছেন? বলেন তো কোনটার মানে কোনটা, বুঝছেন কেউ? এই লে মানে কি বোঝা যায়? এই লে মানে কি বোঝা যায়? যদিও বানান দুইটা সেম, বোঝা যায়? তাহলে বলেন, এই যে লে, এটা হচ্ছে এখানে আছে কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে আছে, এবং এটার অর্থ কি আমি বিছানার উপরে শুইলাম, এই যে শোয়া, শুইলাম, এটা। আর যখন বলা হচ্ছে আই লে দ্য বুক অন দ্য টেবল, তার মানে এটা হচ্ছে এখানে আছে এটা প্রেজেন্ট টেন্সে, এবং এটার অর্থ হচ্ছে রাখা, আমি টেবিলের উপর বইটা রাখলাম। তো যাই হোক, কন্টেন্ট দেখে এগুলো বুঝবেন, টেনশন নেওয়ার দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত বাক্য ছিল, এখানে আসলে কোনটা হবে? এখানে বলাই হচ্ছে এই যে ফ্লোর, এই দেখেন ফ্লোর, এই দেখেন ফ্লোরের উপরে কি 3 ঘন্টা ধরে মানুষ কি করে বলেন? ফ্লোরের উপরে 3 ঘন্টা ধরে কি করে? এক্স্যাক্টলি, গরমের দিনে আমরা ফ্লোরের উপরে কি করি বলেন? এক্স্যাক্টলি, আমরা শুয়ে থাকি। এখানে খেয়াল করে দেখেন কি একটা বাক্য বানাইছে। এখানে আরেকটা বিষয় আপনাদের বলে দিই, সেটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটার ভার্ব আইএনজি ফর্ম, এদের ভার্ব আইএনজি ফর্ম বা ভার্বের সাথে আইএনজি ফর্ম কি হবে দেখেন। এই যে লাইয়ের হবে ভাইয়া LIING, এটাও সেম LYING, দুইটা সেম, মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম। যেহেতু দেখতে প্রেজেন্ট, মানে মনে রাখবেন ভার্বের সাথে আইএনজি হয় প্রেজেন্ট ফর্মের সাথে,
তো যেমন বাক্যের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম কি ভাইয়া গো, তাহলে গো এর সাথে আইএনজি হয় গোয়িং, তো বেস ফর্মের সাথে আইএনজি হয়, তাহলে বাক্যের বেস ফর্মটা বা বি ওয়ানটা হচ্ছে লাই, আর কোনো ওয়ার্ডের শেষে থাকলে আইটা উঠাই দিয়ে ওয়াই দিতে হয়, আইটা উঠাই দিয়ে ওয়াই দিতে হয়, তারপরে আইএনজি হয়ে গেল। ফাইন, তাহলে এই দুইটার আইএনজি সেম, লাইং। আর এইটা দেখেন আমি আগে বলেছি সবসময় ভার্বের সাথে আইএনজি হয় বেস ফর্মের সাথে, গো গোয়িং, ইটিং, এরকম ঠিক সেম। তাহলে বি ওয়ান কোনটা এখানে, এটার তাহলে আইএনজি কি হবে, এই যে লে, তাহলে আগে আপনাকে লিখতে হবে লে, তারপরে দিবেন আপনি আইএনজি, লেইং। এই হচ্ছে ব্যাপার। তো এই সবগুলো কাজে লাগবে, হ্যাঁ, এগুলো আপনাদের কাজে লাগবে। ওকে ফাইন, এবার দেখেন প্রথম বাক্যে বলা হচ্ছে আই হ্যাভ বিন লেড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার, আমি 3 ঘন্টা ধরে বিছনার উপরে বসে ডিম পাড়তেছি। লেডর তো কি ছিল, ডিম পাড়া। তাহলে এখানে কি বললো, এটা কি বললো চৌধুরী সাহেব, আপনি কি বললেন এটা? আই হ্যাভ বিন লেড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে বিছনার উপরে বসে ডিম পাড়তেছি। এমন কি হয় না, তো প্রিয় হয় আমার, তার মানে এটা কয়কার কাজ, কয়কারটা। তারপর দেখেন আই হ্যাভ বিন লাইড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স, তাহলে এই লাইড অর্থ কি করা, মিথ্যা বলা। এই লাইড অর্থ কি ভাই, মিথ্যা বলা, মনে আসছে? এই লাইড অর্থ কি ভাই, মিথ্যা বলা। তাহলে আমি 3 ঘন্টা ধরে বিছনার উপরে বসে মিথ্যা কথা বলতেছি, এমন কি হয় নাকি, না তো এমন আসলে হয় না, মানে এটাও কয়কার কাজ, কয়কারটা। এবার খেয়াল করে দেখেন কি হয় আমার, এখানে আবার বলা হচ্ছে আই হ্যাভ লেড মানে ডিম পাড়া বা রাখা। তাহলে আমি বিছনার উপরে বসে 3 ঘন্টা ধরে ডিম পাড়তেছি, তাহলে এটাও কয়কার কাজ, কয়কারটা। তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার, মনে আসছে? এবার দেখেন, তাহলে দেখেন যদি আপনি কন্টিনিউয়াস ফর্ম চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে রাখা বা ডিম পাড়া, এটা হচ্ছে শোয়া, এটা হচ্ছে মিথ্যা বলার কন্টিনিউয়াস, আমি মিথ্যা বলতেছি, আর হচ্ছে আমি শুয়ে আছি। এবার আপনার একটু বুদ্ধি খাটাইতে হবে, এই যে লাইং, তাহলে লাইং কোনটা, তাহলে এটা না হয় এটা, না হয় এটা, হয় এটা না হয় এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমরা ফ্লোরের উপর বসে কি 3 ঘন্টা ধরে মিথ্যা কথা বলি না শুয়ে থাকি? ইয়েস, আমরা শুয়ে থাকি। আমরা কি করি? শুয়ে থাকি। তার মানে এখানে বোঝানো হচ্ছে আই হ্যাভ বিন লেইং, আমি শুয়ে আছি অন দ্য ফ্লোরের উপরে 3 ঘন্টা ধরে। তার মানে আনসার হবে ডি। এবার কার মন চায় বিছনার উপরে বসে ডিম পাড়তে, হ্যাঁ কি করবেন, এটা দিবেন। যার মন চায় বিছনার উপরে বসে ডিম পাড়তে, হ্যাঁ দিবেন। এটা অনেকে অপশনে আনসার করে। আমাদের শেফালি পরীক্ষা দিতে গেছে, কি করছে, হ্যাঁ লেখছে আই হ্যাভ বিন লেইড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। হ্যাঁ ডিম পারে, এই জন্য ভাবছে সব মানুষের মনে হয় ডিম পারে। আরে আপনি ডিম পারতে পারেন, বোন শেফালি আপনি ডিম পারেন, আপনার সমস্যা নেই, আপনি পারেন, কিন্তু মানুষের আপনি কেন ডিম পারাইতে বলেন? মানে যার যেটা ইচ্ছা। তো আপনার যদি মনে হয় যে আপনি ডিম পারেন, এটা দিবেন। আপনার যদি মনে হয় যে আপনি মিথ্যা কথা বলেন, এটা দিবেন। আপনার যদি মনে হয় যে আপনি ডিম পারেন, এটা দিবেন। আপনার যদি মনে হয় যে আপনি শুয়ে থাকেন ফ্লোরের উপরে গরমের দিনে, আপনি এটা, যার যেটা মনে হয় সেটা দিবেন। বুঝতে পেরেছেন? তো কোন মানুষটা কেমন সেটা বুঝতে যাবে এই বাক্যটা দিয়ে। আপনার কোনো পরিচিত বন্ধু বা বান্ধবী থাকলে বাক্যটা দিয়ে দেখবেন তার ঘাম বের হয়ে যাবে, আনসার করতে পারবে না। মানে সবাই না, বেশিরভাগ দেখবেন এই প্রশ্নটা আনসার করতে একটু ঘামটা বের হয়ে যাবে। মানে এটা বুঝছেন না, একদম আপনি দিয়ে দেখেন 10 জনের মধ্যে দেখেন একজনও পারবে না, 20 জনকে দিয়ে দেখবেন অনেক সময় একজনও না পারতে পারে, 50 জনকে দিয়ে দেখেন নাও পারতে পারে। আমি বলছি না যে একেবারেই পারবে না, অনেক ভাই বোন অনেক ট্যালেন্ট আছে, পারবে ইনশাআল্লাহ, কিন্তু বেশিরভাগ ভাই বোন দেখবেন যে পারবে না, একদম দান বের হয়ে যাবে। এবং অনেকে কে কেমন, আপনি বলবেন যে তোমাকে আমি যাচাই করবো তুমি কেমন লোক, এই প্রশ্নটা উত্তর করো। যদি সে বলে তখন এমনি মুচকি হারবেন, তুমি বলছো ডিম পারো, হারবেন। বুঝছেন তো? এই হচ্ছে ব্যাপার। যাই হোক প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন এই প্রশ্নটা পানির মতো সহজ হয়ে গেল। এই যে 90 নম্বর প্রশ্নটা পানির মতো সহজ হয়ে গেল। দেখি সবাই কি বলতে পারে। বলা হচ্ছে দ্য ডগ, মানে একটা কুকুর, ওয়াজ ... ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে একটা কুকুর। বলা হচ্ছে এখানটাতে প্রিয় ভাই বোন আমার, অপশন সি তে বলা হচ্ছে লাইড, দরজার সামনে একটা কুত্তায় বইয়া মিছা কথা হইতেছে। হ্যাঁ মিয়া, এটা কোনো কথা বলেন? কুত্তা মিছা কথা কয়? কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণীর একটি। কুকুর কখনো মিথ্যে বলে? কুকুর কুত্তা ঠেয়া লাগছে, আপনার মিথ্যা কথা হইব? তাহলে কুকুর মিথ্যা কথা বলে না, এই জন্য আপনি বলতে পারবেন না যে দ্য ডগ ওয়াজ লাইড ইন ফ্রন্ট অফ দ্য ডোর, যে কুত্তা দরজার সামনে বইয়া মিথ্যা কথা হইতেছে। এটা ভুল, এটা হবে না। আপনি কি বললেন? আপনি যদি একটু দুষ্টু প্রকৃতির হন, হয়তো আপনি বলবেন দ্য ডগ ওয়াজ লেড ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে বৈশা বৈশা কুত্তা ডিম পারতেছে। এই মিয়া, কুকুরের খায়ালে কাম নাই, হ্যার কি গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ তো ঘুরতে যায় মিয়া বিকালবেলায়, হ্যার কি কাম নাই মিয়া? আপনার না থাকতে পারে, আপনি হুগি নিতে পারেন, কিন্তু কুকুরের কি আছে? গার্লফ্রেন্ড আছে। তাহলে হ্যাঁ ঠেকা লাগে নাই যে ডিম পারবে। তাহলে কুকুর বসে বসে ডিম পারতেছে, এটা ভুল কথা। এটা কি কথা? কুকুর দরজার সামনে বসে বসে ডিম পারতেছে, এটা ভুল, এটাও কি ভুল। প্রশ্ন হচ্ছে এটা না এটা, এটা না এটা। ভুল করে খেয়াল করে দেখেন, আপনি যদি এটা দেন, এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ, আর এটা হচ্ছে অ্যাক্টিভ।
একটিভ। এবার প্রশ্ন হচ্ছে দেখেন, প্যাসিভ হলে অর্থ চেঞ্জ হবে, একটিভ হলে অর্থ চেঞ্জ হবে। কোনটা হলে কি হবে অর্থটা বলে দিচ্ছি। একটা হচ্ছে কুকুরকে, দেখেন প্যাসিভ মানে হচ্ছে মানে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ড করে সেটাই প্যাসিভ। তাহলে কুকুরকে শোয়ানো হয়েছে, সরি কুকুরকে শোয়ানো হয়েছে, দরজার সামনে শোয়ানো হয়েছে। প্যাসিভের অর্থ এরকম, কুকুরকে শোয়ানো হয়েছে, তাকে ঘর থেকে বের করা হয়েছে, তাকে এটা দেওয়া হয়েছে, এটা করা হয়েছে। দ্য ডগ ওয়াজ লেইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর, মানে কুকুরকে দরজার সামনে কি শোয়ানো হয়েছে। আর এটার অর্থ হচ্ছে কুকুরটা নিজেই শুয়ে আছে। তাহলে কুকুরটা শুয়ে আছে, কুকুরটি দরজার সামনে শুয়ে আছে, কুকুরটি দরজার সামনে শুয়ে আছে, দরজার সামনে শুয়ে আছে, শুয়ে আছে। এবার বলেন কোন বাক্যটা সুন্দর লাগতেছে বা কোন বাক্যটা আপনাদের কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে। একটা হচ্ছে কুকুরকে দরজার সামনে শোয়ানো হয়েছে, আর একটা হচ্ছে কুকুরটি দরজার সামনে শুয়ে আছে। কখনো কি এমন হয় আমরা কুত্তা রেখে দরজার সামনে শোয়াই? পৃথিবীতে এমন মানুষ আছে যে কুকুরের দরজার সামনে শোয়ায় না? তো কুকুর নিজে দরজার সামনে শুয়ে থাকে কেন? বাড়ি পাহারা দেয়, ঘর পাহারা দেয়। কখনো যদি অপরিচিত কোনো মানুষ খ্যাক খ্যাক করে ওঠে এবং মানুষ যেন তার ধারে কাছেও আসতে না পারে। তার মানে এটাও বি। বলেন সত্যি করে মন থেকে বলেন, আপনারা জীবনে ইংলিশ পড়েন নাই? পড়ছেন তো, একজন দুজন স্যারের কাছে, অনেকের কাছে পড়ছেন। সত্যি করে মন থেকে বলেন, আমাদের কাছে পড়ে কেমন লাগতেছে আপনারা বলেন তো ভাই বোন। সারা জীবনে ইংলিশ পড়েন নাই, আজকে জীবনে প্রথম না তো, অনেক পড়ছেন জীবনে। বলেন আমাদের কাছে পড়ার মধ্যে কোনো ভিন্ন কোনো গ্রান পাচ্ছেন আল্লাহর মধ্যে? ভিন্ন কোনো ভালোবাসা, ভিন্ন কোনো গ্রান, ভিন্ন কোনো আদর? বলেন আমাদের কাছে পড়ে আপনি ভিন্ন কোনো টেস্ট পাচ্ছেন? বলেন মানে কারা করে ভাই বোন। আমাদের কাছে পড়ে কেমন লাগতেছে আপনার বলেন? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? যেমন বলতেছি তেমন দিচ্ছি না কম দিচ্ছি বলেন? আপনাদেরকে ভর্তি করানোর সময় যেমন রসালো রসালো মধুর মধুর কথা বলছি, এমন মধুর মধুর জিনিস পাচ্ছেন নাকি তিক্ত জিনিস পাচ্ছেন বলেন? আপনাদের অভিজ্ঞতা কি মধুর না তিক্ত বলেন? আমরা নো মোর টুডে আজকে আর কন্টিনিউ করবো না, অনেক সময় হয়ে গেছে। আমি দুঃখিত, আসলে আমরা কথা মানে আমাদের কথা ছিল 1.5 ঘন্টা পড়ানোর, এর বেশি জন্য আমরা না পড়াই, এটা আপনাদের আবদার ছিল, কিন্তু আজকেও 1.5 ঘন্টার বেশি হয়ে গেল, সরি। যাই হোক, ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা এবং একটু বলেন। মধুর মধু ক্লাস পাচ্ছেন? হ্যাঁ বলেন। আমরা ভর্তি করার সময় যেমন রসালো রসালো মধু 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 মাখা কথা বলি, আপনাদের ভর্তি করাই। হ্যাঁ মানে এটা আপনাদের অনেকের ভাষ্য যে স্যার মধুর মধুর কথা কইয়া আপনারা কি আমাদেরকে ভর্তি করান। সেই এরকম মধুর মধুর জিনিস পাচ্ছেন নাকি অমধুর জিনিস পাচ্ছেন বলেন? মধুর মধুর জিনিস পাইতেছেন না অমধুর? হ্যাঁ কথায় কাজে মিল আছে বলেন? কথায় কাজে মিল আছে নাকি বলেন বাটপার? হ্যাঁ আচ্ছা যাই হোক মানে কারা কলেজের ভাই বোন, দেখেন আপনাদেরকে আমি একটা বিষয় অনেকবার জানিয়েছি। দেখেন আমি জানি না আমি কিভাবে আপনাদেরকে আমার ফিলিংসটা বোঝাবো। সত্যি বলছি, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি আপনাদের ভালোবাসি এবং আমি আপনাদের ভালো চাই। দিস ইজ ভেরি ন্যাচারাল। দেখেন আসলে মানে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, আমরা মানে শুনলে অবাক হবেন এবং সত্যিকার অর্থে অবাক হবেন মানে, এবং এটা আমি জানি না বিশ্বাস করবেন কিনা, কিন্তু বিশ্বাস করবেন আমি জানি। আমাদের এই মাসে আর্নিং হয়েছে 15 লাখ। যদি এটা আসলে বলা ঠিক না, বলে ফেললাম, যাই হোক মুখ দিয়ে চলে আসছে। এই মাসে খরচ হয়েছে আমাদের 24 লাখ। তাহলে এটা হচ্ছে আমাদের আয়, মানে এখনো পর্যন্ত খরচ আরো হবে, মানে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 24 লাখ টাকা। ও এই মাসে একটু বেশি খরচ হওয়ার একটু কারণ আছে, কারণ আমরা একটা স্মার্ট বোর্ড নিয়েছি, 86 ইঞ্চি একটা স্মার্ট বোর্ড নিয়েছি। এটার দাম হচ্ছে ভাইয়া 5,10,000 টাকা, 5,10,000 টাকা। তারপরে এই মাসে আমরা আইফোন কিনছি, একটা আইফোন কিনলাম হচ্ছে 65,000 টাকা। তারপরে এই মাসে হচ্ছে আমরা একটা প্রিন্টার কিনছি, প্রিন্টার দাম হচ্ছে 54,000 টাকা। আসলে অনেকগুলো খরচ হয়েছে এই মাসে, মানে বাড়তি অনেকগুলো খরচ হয়েছে। তো দেখেন মানে শুনলে অবাক হবেন যে আমরা 9 লাখ কত হাজার, আমি একটু দেখাই, মানে জাস্ট আমি আসলে বলতাম না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে আসলে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি জানি না দেখানো ঠিক হবে কিনা, কিন্তু আসলে আমি আপনাদেরকে ভালোবেসে ফেলছি, এটা হলো বড় কথা। যে কারণে আসলে এখন ভালোবাসার সামনে আসলে কোনো কিছুই ঠিক থাকে না। এই দেখেন আমাদের বর্তমানে যে দেনা, এই দেখেন এটা হচ্ছে আমাদের দেনা। হ্যাঁ স্মার্ট বোর্ডের আমরা পুরো টাকা দিতে পারি না, স্মার্ট বোর্ডের দেনা আছে 3,10,000, আর সর্বমোট আমাদের দেনা আছে 9,10,000 টাকা। বুঝতে পেরেছেন? এখন ব্যাপার হচ্ছে যে কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আপনাদেরকে মানে সর্বোচ্চটুকু দিতে মানে বদ্ধপরিকর। আমরা যতটুকু বলছি ততটুকু দিব, পারলে বেশি দিব, কম দেবো না। বুঝছেন না ভাই বোন আমার? হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে আসলে সত্যি বলছি যে আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের ভালোবাসি। তো এইটা দেখানোর যে মানে ছিল, ভালোবাসার সাথে স্যার এটা সম্পর্ক আছে। আপনারা অনেকে বলতে পারেন স্যার আপনি যেহেতু আমাদেরকে ভালোই বাসেন, আমাদের তাহলে ফ্রি কোর্স করান। এটা একটা কথা হয়তো আপনাদের পক্ষ থেকে আসতে পারে, অথবা স্যার আমাদের কোর্স ফি কম নেন, এমন একটা কথা আপনাদের থেকে মানে কম নেন।
এমন একটা কথা আপনাদের থেকে আসতে পারে। তো এটা বোঝানোর জন্য জাস্ট বলতেছি যে আমি আপনাদের সত্যি বলছি ভালোবাসি, কিন্তু দুঃখজনক হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসি বলেন, আপনি ওনাদেরকে টাকা না দেন, মানে টাকা মতো ওনাদের ভরণ পোষণ না করেন, আপনার এটা কি ঠিক হবে বলেন? তাহলে ভালোবাসি বললে হবে না, টাকাও দিতে হবে। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন ভালোবাসি কিন্তু খরচ দেন না, হবে? সন্তানকে আপনি বলেন ভালোবাসি, খরচ দেন না, হবে না? তো ভালোবাসেন ঠিক আছে, কিন্তু খরচ দিতে হবে, তাই না? এটা আসলে দুনিয়ার সিস্টেম। ঠিক সেম আপনারা যদি বলেন, আমি যদি বলি আপনাকে অনেক ভালোবাসি, আপনারা হয়তো অনেক সময় বলতে পারেন তাহলে কোর্স ফি কমায় নেন অথবা কোর্স ফি নিয়ে না, ফ্রি করে দেন। কিন্তু ভাইয়া কি করবো, দেখেন এলো বাস্তবতা। এই যে 24 লাখ টাকা বা এই যে টাকাটা, এই টাকাটা তো ম্যানেজ করতে হবে। আমার কথা কি বুঝতে পারেন? এই টাকাটা তো ম্যানেজ করতে হবে। যদি খরচ না থাকতো আমি হয়তো ফ্রিতে আপনাদের দিতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন এখানে অনেক খরচ। হ্যাঁ, 30 জন স্টাফ, হ্যাঁ, এই যে 30 জন আমাদের অফিসার রয়েছে, এই অফিসারদের বেতন, তারপরে স্যার আছে কতগুলো, এই যে স্যারদের বেতন, মানে বুঝছেন না, এসির বিল, কারেন্ট বিল, অনেক খরচ। এই খরচের কারণে মানে আপনাদের থেকে আমাদের পয়সা নিতে হয়, ফ্রিতেই করাইতে পারতাম। বুঝছেন তো বিষয়টা? আপনারা সব রাগ করতে পারেন, মানে জাস্ট এটা ক্লিয়ার করলাম যে স্যার আপনি তো মুখ দিয়ে হলে বলেন ভালোবাসি, কিন্তু স্যার টাকাও তো নেন, টাকা নেন না, কম নেন, কিন্তু টাকাও নিতে হচ্ছে, আবার কমও নিতে পারতেছি না। এই হচ্ছে ব্যাপার। আমরা আসলে কি বলবো, আটকায় গেছি আর কি আমরা। যাই হোক, এখন বুঝছেন কেন টাকা নেই, টাকা নিতে আমরা বাধ্য। বুঝছেন, আমরা টাকা না নিয়ে কি করবো বলেন, টাকা তো নিতে হচ্ছে। যাই হোক, তবে আমি আবার বলে দিচ্ছি, দেখেন আপনারা অনেকে বলেন যে স্যার আলহামদুলিল্লাহ ইংলিশটা যেভাবে স্যার পড়তেছি এবং যদি স্যার শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না। হ্যাঁ, আপনার এই কথা সত্য, আপনাদের এই কথা সত্য। স্যার ইংলিশটা যেভাবে বেসিক থেকে পড়তেছি এবং যদি স্যার বাংলা, ম্যাথ, তারপর হচ্ছে স্যার জিকে, প্রত্যেকটা বিষয় পড়তে পারতাম, কত না ভালো হতো। এই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য ফুল কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ যেখানে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ পরিপূর্ণ 100% সিলেবাস কমপ্লিট করা হবে। আর আমি বলি, একবার যদি আপনি বেসিক থেকে বা শূন্য থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ 4টা বিষয় শেষ করতে পারেন, আল্লাহর উপর ভরসা করছে আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে। হয় প্রাইমারিতে, নিবন্ধনে, 10 ভার্সিটি, মেডিকেল, কোনো না কোনো জায়গায় আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং আপনার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ। আপনার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ। আপনার স্বপ্ন পূরণ কি ভাইয়া? হবেই হবে ইনশাল্লাহ। আপনার স্বপ্ন পূরণ হবেই। এবং আপনাদের অনুরোধে দেখেন আমরা কি করেছি, কি করবো আর বলেন। আপনারা বলেছেন স্যার রাত 9টায় একটা ব্যাচ করেন, তো আমরা কিন্তু ফুল কোর্সের রাত 9টার ব্যাচ শুরু করেছি। দেখেন, হ্যাঁ, এই দেখেন স্যার রাত 9টার ব্যাচ শুরু করেন। আমরা ফুল কোর্সে কিন্তু রাত 9টার ব্যাচ শুরু করেছি। হ্যাঁ, প্রাইমারি, নিবন্ধন, 10 ফুল কোর্সে বাংলা, ইংরেজি 4টা বিষয় পড়ানো হবে। এবং রাত 9টার ব্যাচ শুরু করেছি এবং আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবং আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আগামী আগস্ট মাসের 1 তারিখে। এটা আপডেট করা হয়নি। তো আগস্টের 1 তারিখ থেকে আমাদের কি হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে। সো আপনারা বললেন নতুন ব্যাচ শুরু করেন, আমরা নতুন ব্যাচ শুরু করলাম। যদি আপনারা প্রথম দিকে ভর্তি না হন, 1 সপ্তাহ পরে সেটা পুরনো ব্যাচ হয়ে যাবে। এর জন্য আগে ভর্তি হয়ে যান, আর 2-3 দিন সময় আছে, দেরি করেন না, ভালো কিছু হবে। আমি তো বলেছি আপনাদের জন্য কোর্স ফ্রি, যেহেতু আপনারা আমাদের ভর্তি স্টুডেন্ট, আপনাদের কোর্স ফ্রি। আমি হয়তো এই সুযোগটা বন্ধ করে দেবো, হ্যাঁ বন্ধ করে দেবো, হয়তো আপনাদের থেকেও আমাকে মানে কি বলে কোর্স ফি নিতে হবে, আমি এটা বন্ধ করে দেবো। তো এখনো সুযোগ আছে। আমি আবার বলছি, আপনাদের 3500 দিতে পারে, 1700 মধ্যে দিতে পারে, কোর্স ফি দিতে হবে না। আমরা 1200 টাকা সমমূল্যে 4টা বিষয়ের বই দিব, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের উপর আমরা পরিপূর্ণ সাজেশন, লেকচারশিট বা হাইলাইট দিব, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। এখান থেকে সর্বোচ্চ কমন আপনি আপনারা শুধু এই 1200 টাকা দিলেই হবে, কোনো কোর্স ফি দেওয়া লাগবে, শুধু সিটের টাকাটা দিলেই হবে। তো এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দিন, দিলেই হবে। আর অলরেডি যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের বেশিরভাগ ভাই ভর্তি হয়ে গেছেন। এমন যদি কেউ থাকেন যে স্যার আমরা ভর্তি হইনি, তাহলে ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু পাবেন। এবং বলার কিছু নেই, আমার খুব কষ্ট লাগে যখন আমি আপনাদেরকে বুঝাইতে হয়। আপনারা তো অলরেডি আমার ব্যাপারে জানেন, বুঝেন, ক্লাস করতে করতে আপনারা বুড়ো হয়ে গেছে। আমি আপনাদের কতটা ভালোবাসি, যত এটা জানেন অলরেডি, আপনাদেরকে কেন বলতে হবে? তো আপনারা তো জানেন অলরেডি আমরা আসলে কতটা ভালোবাসি। তো আপনারা ভর্তি হয়ে যান। বেশিরভাগ ভাই ভর্তি হয়ে গেছে, এটা খুব ভালো লাগতেছে যে আমাদের বেশিরভাগ আমার উপর আস্থা পোষণ করেছেন, বেশিরভাগ ভাই ভর্তি হয়ে গেছেন। এমন কেউ যদি বাকি থাকেন 1-2 জন, ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এটা আপনারা নিচের বুঝতেছেন ইনশাল্লাহ। আর একটা আবদার থাকবে, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আপনার পরিচিত বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন, কারণ আমাদের কোর্স কিন্তু সবার জন্য, সবার জন্য। তো আপনার পরিচিতদেরকে বলবেন, তারা যদি আমাদের কোর্স করে উপকৃত হয়, ভালো চাকরি হয়, ভালো ভার্সিটির চান্স হয়, সারা জীবন আপনার জন্য দোয়া করবে। সে দোয়া না করলে আল্লাহ আপনার কর্তব্য বদলা দিবেন। এই জন্য এমন কি আছেন যে স্যার অলরেডি আমি 2-3 জন 5 জনকে ভর্তি করেছি, যারা অলরেডি 2-3 5 জনকে ভর্তি করেছেন তাদের জন্য অনেক 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 দোয়া, অনেক শুভকামনা। যারা ভর্তি করেন নাই করবেন তো ইনশাল্লাহ। যারা ভর্তি করেন নাই, এমন কে গেছেন যে স্যার আমি ভর্তি করাবো, আপনারা সবাই নিয়ত করেন যে কমপক্ষে 5 জন করে ইনশাল্লাহ আপনারা কি ভর্তি করাবেন। কারণ দেখেন, এই যে আমাদের এতগুলো টাকা খরচ, আসলে আমাদের যদি আর্নিং ভালো থাকে, আমরা কিন্তু আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো, ভালো ভালো সার দিতে পারবো, ভালো ভালো সেবা দিতে পারবো। আমাদের আর্নিং খারাপ হলে সঙ্গত কারণে আমরা চেষ্টা করবো একটু কম কম সার্ভিস দিই, টাকাটা একটু সেভ করি, এইটাই স্বাভাবিক দুনিয়াতে। এই জন্য আপনারা সবাই একটু বলবেন তো ইনশাল্লাহ। আমাদের স্টুডেন্ট সংখ্যা যখন অনেক বেড়ে যাবে, আমরা আর্নিং যখন ভালো থাকবে, আমরা অনেক সার্ভিস দিতে পারবো, অনেক বেশি সার্ভিস দিতে পারবো। আপনাদেরকে বলবো আমরা 70টা ক্লাস দিব, আমরা 100টা ক্লাস,
বলবো 30টা, দিতে দিতে পারবো 50টা, বুঝছেন না? কিন্তু আর্নিং খারাপ হলে তখন আমরা কি করবো, আমরা আরো কমাই ফেলবো, বুঝছেন না? 50টা বলে হয়তো 30টা দিব, মানে হয়তো বাধ্য হবো, এটা আর কি। দুনিয়ার জিন্দিগি কঠিন, তার থেকে আরো কঠিন আখেরাত। আপনার উদ্দেশ্যে পথ চলা শুভ হোক। আর 19তম সার্কুলার কবে হবে? 19তম সার্কুলার কবে হবে আসলে একজ্যাক্টলি বলা মুশকিল, কিন্তু কর্তৃপক্ষ থেকে জানানো হয় সামনের মাসে, এই জন্য আমাদের মুখস্থ হয়ে গেছে সামনের মাসে সার্কুলার আসবে, এই হচ্ছে ব্যাপার। 100% কাজে লাগবে সাজ্জুল ইসলাম ভাই, 100% কাজে লাগবে ইনশাল্লাহ, 100% কাজে লাগবে। ঠিক আছে ইনশাল্লাহ। যারা অলরেডি 2-3 জন দেখেন আমাদের এই যে এত এত স্টুডেন্ট কেমনে হয়েছে, আপনারা বলা বলি করার কারণে আমরা আপনাদের প্রতি ঋণী। তো যারা অলরেডি 2-3 জন 5 জন 10 জনকে আমাদের কোর্সে ভর্তি করিয়েছেন, তাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, অনেক দোয়া। আর যারা বলেন না, বলবেন তো ইনশাল্লাহ। আপনারা আপনাদের পরিচিতদেরকে বললে দেখবেন যে আমাদের অনেক স্টুডেন্ট বেড়ে যাবে এবং আমরা ভালো ভালো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ, ভালো কিছু দিতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সবাই বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন। হ্যাঁ, আর যারা ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান দ্রুত। আজকে ভর্তি হবেন কে? আজকে ভর্তি হবেন এমন কে আছেন? এই তো গুড। আবু বকর সিদ্দিক, জি স্যার অবশ্যই করাবো। হ্যাঁ, পরিচিত সবাইকে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবেন সবাই অনেক খুশি হবে। আর আপনারা ভর্তি হয়ে যান, আমি তো বললাম আপনাদের জন্য আবার সুযোগ করে দিলাম, মাত্র 1200 টাকায় আপনারা ফুল কোর্স করতে পারবেন, মাত্র 1200 টাকায়, বুঝতে পেরেছেন? মানে 4টা বিষয় পড়ানো হবে, চিন্তা করা যায়। শুধু ইংলিশে ভর্তি হয়েছেন কত, 750 টাকা দিয়ে, অথচ 4টা বিষয় পড়তে পারবেন। মানে কি বলবো, আর বলার কিছু নাই, আপনারা নিজেরাও বুঝতেছেন, কারণ আপনারা সবাই বড় মানুষ, আপনারা অলরেডি এই বিষয়গুলো জানেন, বুঝেন। তো ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে আমরা যতটুকু বলি তার থেকে বেশি দিতে পারি। এই দোয়াটাই সবসময় চাইবো, এবং এই দোয়াটাই চাইবো। ঠিক আছে ইনশাআল্লাহ, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।